আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফ খান মার্ক। আশা করি আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন। আমি একটু কনফার্ম হতে চাচ্ছিলাম যে সবাইকে আমার কথাগুলো শুনতে পাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আশা করি আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন। আহ, তো আজকে আমি এখানে এসেছি একটি লাইভ সেশন করতে। তা আমি ডক্টর সাইফ খান মার্ক। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত রয়েছি এবং আজকে আপনাদের সাথে আমি এই এক্সিস পরিবারের সাথে সংযুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আশা করি যে এই এই সেশনটির মাধ্যমে আমাদের যারা এখানে সংযুক্ত হবেন তাদের সকলেই উপকৃত হবেন। তো আজকের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে যে নিউরোলজি ইন ফাইনাল প্রফেশনাল এক্সাম। তো আমি যখন এই টপিকটি দিয়েছে তখন আমি খুশি হয়েছি, যে কারণ এই টপিকটি আমি চাই যে এটার মাধ্যমে সবাই যদি উপকৃত হতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। এবং যখন দেখলাম যে এক্সিসে এই অ্যানাউন্সমেন্টটি দেওয়া হলো, তখন যখন সবার নাম রেজিস্ট্রেশন করার জন্য বলা হলো, তখন দেখলাম যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলে সংযুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তো সেজন্য আমার কাছে আরো ভালো লেগেছে যে এখানে সবাইকে একটি একই প্ল্যাটফর্মে এনে সবার সাথে এখানে আমরা কথা বলতে পারছি, কমিউনিকেট করতে পারছি। তো আজকের যে টপিকটি রয়েছে এই নিউরোলজির উপরে, তো এটা এটা ডিসিশন নেওয়ার ব্যাপারে আমার একটি কারণ রয়েছে যে কেন আমি এই নিউরোলজির উপর আলোচনা করতে চাচ্ছি। তো আমার যেহেতু ঢাকা মেডিকেল কলেজে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং ওখানে আন্ডার গ্র্যাজুয়েটে আমার পড়ানোর সৌভাগ্য হয়েছে, তো সেদিক থেকে আমি দেখেছি অ্যাকচুয়ালি যে আহ, অন্যান্য সিস্টেমে সবাই কমফোর্ট ফিল করলেও নিউরোলজির ব্যাপারে সবাই একটু অস্বস্তি বোধ করে। তো এই ব্যাপারটি আমাকে নাড়া দিয়েছে যে আমি চিন্তা করেছি যে কেন, কি কারণে নিউরোলজির প্রতি সবার একটি ভীতি কাজ করে। তো নিউরোলজির এই জন্য আমাদের হচ্ছিল যে এই ফাইনাল প্রফেশনালে আমাদের কোন কোন জিনিসগুলো কাজে লাগবে, সেই জিনিসগুলোর উপরে আমি একটু আলোচনা করব। আশা করি সেই জিনিসগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর হচ্ছে যে আমাদের এখানে আমি ব্যক্তিগতভাবে আমি স্লাইডে পড়ানো খুব একটা বেশি পছন্দ করি না, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো যার কারণে আমি কিছু টপিক আমি লিখে নিয়েছি এবং আমি চেষ্টা করব যে সেই টপিকগুলোর উপর আপনাদের সাথে আমি কমিউনিকেট করার এবং আলোচনা করার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেই প্রশ্নগুলো কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করব যে আমার আলোচনার পরে সেই টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে বা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে, বা দরকার হলে আমি পরবর্তীতে আপনাদের সাথে কমেন্ট সেকশনে আমি সেই কমেন্টগুলো আপনাকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি যে এই ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে আমাদের লং কেস থাকে এবং হচ্ছে যে শর্ট কেস থাকে। তো লং কেসে যেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল লং কেস পড়তেই পারে। আবার শর্ট কেসের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন নিউরোলজিক্যাল শর্ট কেস আপনাদের আসতে পারে। তো যেটা হচ্ছে যে আমরা জানি যে নিউরোলজিক্যাল যে লং কেসগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কমন কোনটা, যেটা হচ্ছে হলো যে আমরা দেখি যে কমনলি স্ট্রোক, তাই না? স্ট্রোকটা হচ্ছে কেন বেশি কমন, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে স্ট্রোকটা তো আমরা অনেক পাই এবং ওয়ার্ডে যদি স্ট্রোক কেস থাকে তখন দেখা যায় যে সেই সময় পরীক্ষা থাকলে তখন কিন্তু স্ট্রোক কেসটি আপনার পরীক্ষায় পড়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমার যেহেতু অভিজ্ঞতা রয়েছে, আমি দেখেছি যে হচ্ছে যে যদি একদিনে 15 জন পরীক্ষার্থী থাকে, অনেক সময় এমনও হয়েছে যে 10 জন পরীক্ষার্থীর কিন্তু স্ট্রোক কেস পড়ে গিয়েছে। তো সেই কারণে হচ্ছে যে স্ট্রোকটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য যে লং কেস রয়েছে এর মধ্যে যেমন আপনাদের প্যারাপেরেসিস, এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট।
স্ট্রোকের মতো এত ইম্পর্টেন্ট না হলেও আপনাকে প্যারাপ্যারাসিসটা সম্পর্কে জানতে হবে। এছাড়া হচ্ছে যে ভাইভাতে বা লং কেস, শর্ট কেসে যদি আপনার কেস পড়ে যায়, সেখানেও কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করতে পারে এর উপরে। তো এই জন্য প্যারাপ্যারাসিসের মধ্যে আপনাকে আলাদা করে, যেমন হচ্ছে যে ট্রান্সভার্স মায়ালাইটিস এবং জিবিএস, এই দুটো কেসকে আলাদা করে একটু ভালো করে জানতে হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। তো এই কেসগুলোর ব্যাপারে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই জিনিসগুলো আপনাদের কাজে দিবে। আর শর্ট কেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কেসগুলো পড়ে যেতে পারে। এবং দেখা গেল যে আপনাদের একটা যেহেতু শর্ট কেসের সময় কম থাকে, আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনও কম থাকবে যে নিউরোলজির, যেহেতু আপনারা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দিচ্ছেন, তবে আপনাকে বিভিন্ন এক্সামিনেশন আপনাকে ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। কারণ সেগুলো আপনাকে যেমন রিফ্লেক্স এক্সামিনেশন করতে দিতে পারে, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে দিতে পারে। তো সেগুলো আপনাদেরকে ভালো দখল রাখতে হবে। তো আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই যে একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে স্যাররা আসলে এক্সপেকটেশনটা কি করে। স্যারদের কিন্তু সত্যি কথা বলতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এক্সপেকটেশন খুব বেশি থাকে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো তারা আসলে কি চায় আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে? তারা চায় যে আপনি একটি ভালো হিস্ট্রি নেবেন, একটি ভালো আপনি কেস প্রেজেন্ট করবেন, আপনার স্যালিয়েন্ট ফিচারটা যেন ভালো হয়, আপনি সবগুলো টপিক কভার করেছেন, আপনার ডিফারেন্সিয়ালসটি যেন ভালো হয়, সেই জিনিসগুলো আপনাকে এক্সপেক্ট করে। আবার এক্সামিনেশনের ক্ষেত্রেও আপনাকে কিন্তু মানে সাইন এলিসিট করার চেয়ে কিন্তু আপনার প্রপার এক্সামিনেশনের উপরেই কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দেয় স্যাররা, যে আপনি যদি প্রপার এক্সামিনেশন ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু স্যাররা আপনাদের উপর স্যাটিসফাইড থাকবে। তো সব কিছু মিলিয়ে হলো যে আমাদের এই আলোচনাটা থাকবে। তো যেহেতু আপনাকে একটি লং কেস দিতে পারে, তো আপনি সেই লং কেসটি কিন্তু আপনার হিস্ট্রির উপর খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব সুন্দর হিস্ট্রি নেন এবং সেই সুন্দর হিস্ট্রির আলোকে যদি আপনি আপনার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটি এবং সেলিয়েন্ট ফিচারটি যদি আপনি স্যারের কাছে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু স্যাররা খুবই প্লিজড হবে আপনার উপর, এবং দেখা যাবে যে আপনি অনেক ভালো মার্কস পেতে পারেন এই অল্প সময়ের মধ্যে। তো একটা হিস্ট্রি ভালো নেওয়ার ক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটার উপরে আমরা একটু আলোচনা করব। তো আহ, আপনি কখন চিন্তা করবেন যে আপনি একটি নিউরোলজিক্যাল কেসের সাথে আপনি ডিল করছেন? একটা নিউরোলজিক্যাল কেস আপনার কাছে কখন মনে হবে? যখন আপনি কিছু নিউরোলজিক্যাল সিমটমস দেখবেন, তখনই আপনার মাথায় আসবে যে এটা একটা নিউরোলজিক্যাল কেস হতে পারে। তো সেরকম নিউরোলজিক্যাল সিমটমের মধ্যে যেমন খুব কমন যেসব সিমটম রয়েছে, তারপর উইকনেস একটি কমন সিমটম, তারপর আপনার সেটা হতে পারে যে একটা লস অফ কনসাসনেস, এটি একটি সিমটম হতে পারে। তারপরে কনভালশন বা সিজার, এটি একটি সিমটম হতে পারে। স্পিচ ডিস্টারবেন্স বা ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলো একটা সিমটম হতে পারে। বা সিনকোপি, যে ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, সেটাও একটা সিমটম হতে পারে। তো যখন এই সিমটমগুলো আমরা যখন দেখতে পাবো, তখনই আমরা কিন্তু চিন্তা করব যে এটা আমরা একটা নিউরোলজিক্যাল কেস হতে পারে। আবার অনেক সময় কিন্তু অন্যান্য আদার সিস্টেমের পার্ট হিসেবেও আমাদের এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন বা নিউরোলজিক্যাল প্রেজেন্টেশনও আসতে পারে। তো আহ, তো যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপ্রোচটা কি হবে। তো এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনাকে সিমটমটাকে অ্যানালাইসিস করতে হবে খুব ভালোভাবে। সিমটমটা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটা আপনি যদি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আপনার চলে আসে, তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর একটি হিস্ট্রি রেডি করতে পারছেন। সেই সাথে সাথে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেটাও কিন্তু আপনাকে সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এবং আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেই সব আদার পসিবিলিটিস আপনি চিন্তা করেছেন, সেগুলোকেও কিন্তু আপনার এক্সক্লুড করার চেষ্টা রাখতে হবে ওই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। তো আহ, যদি আমি একটা, ফর এক্সাম্পল, যখন আমি একটা হেডেক এর একটা পেশেন্ট নিয়ে আমি যখন পাবো যে একটা পেশেন্টের হেডেক রয়েছে, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি যদি সিমটম অ্যানালাইসিস করতে চান, আপনি যেমন অ্যাবডোমিনাল পেইনে যেমন আপনি সক্রেটিস অ্যাপ্লাই করেন, এখানেও কিন্তু আপনি ওই হেডেকটাকেও, এটাও যেহেতু এক ধরনের পেইন, এটাকেও আপনি সক্রেটিসের মাধ্যমে কিন্তু এই সিমটমটাকে অ্যানালাইসিস করতে পারবেন। যেমন আপনি যে হেডেকটা যদি পান, তাহলে আপনি এটার
রয়েছে, তারপর তার অনসেটটা দেখবেন যে দ্রুত সময় হয়েছে নাকি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি হয়েছে। তারপর তার ক্যারেক্টারটা, যে হেডেকটার ক্যারেক্টারটা কি, এটা কি একটা ডাল পেইন নাকি একটা থ্রবিং পেইন নাকি একটা থান্ডার ক্ল্যাপ নেচারের পেইন, তাহলে হলো যে এটার ক্যারেক্টারটা দেখেও কিন্তু আপনি অনেক পসিবিলিটি চিন্তা করতে পারবেন। তারপর পেইনটা রেডিয়েট করে নাকি কোথাও, যে পিছনের দিকে গেলে যেমন আমরা চিন্তা করি যে পোস্টেরিয়র সাইডে যদি অক্সিপিটাল সাইডে হেডেকটা চলে যায় তাহলে আমরা চিন্তা করি যে এটা একটা সিরিয়াস প্যাথোলজি হতে পারে, তাই না? তাহলে হলো যে ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, রেডিয়েশনটা ইম্পর্টেন্ট। তারপর হলো যে আমরা অ্যাসোসিয়েটেড সিমটম যেগুলো রয়েছে, যে হেডেকের সাথে সাথে আমরা চেষ্টা করব, যেহেতু হেডেক একটি নিউরোলজিক্যাল সিমটম মেনলি, তো তখন আমরা আদার যে নিউরোলজিক্যাল যে সিমটম যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, তাহলে সেই আদার নিউরোলজিক্যাল সিমটমগুলো নিশ্চয়ই থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে সেই আদার নিউরোলজিক্যাল সিমটমগুলোকেও আপনারা জিজ্ঞেস করবেন যে এগুলো আছে কিনা, আদার অ্যাসোসিয়েটেড সিমটম। তারপর হলো যে আপনি জিজ্ঞেস করবেন যে এটার এক্সারবেটিং এবং রিলিভিং ফ্যাক্টরটা কি, তাহলে কি করলে ব্যথাটা বাড়ে বা কি করলে ব্যথাটা কমে, সেখান থেকেও আপনি অনেক ক্লু পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে তার টাইমিংটা কিরকম, এটা কতদিন ধরে থাকে বা কত সময় ধরে থাকে, সেটা থেকেও আপনি কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সিভিয়ারিটিটা কেমন, যেমন টেনশন হেডেক বা স্ট্রেস হেডেক, সেগুলোর সিভিয়ারিটিটা থাকে কম, একটা ডাল পেইন থাকে, কিন্তু দেখা গেল যে একটা সাবঅ্যাকোনয়েড হেমোরেজের পেশেন্ট, তার সিভিয়ারিটির হেডেকটা কিন্তু অনেক বেশি থাকবে। তাহলে সেগুলো থেকেই কিন্তু আপনি আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু আপনি রেডি করতে পারছেন। আর অন্যান্য যে সিমটমগুলো রয়েছে, সেই অন্যান্য সিমটমের ক্ষেত্রে আমি সাধারণত একটি নেমোনিক্স অ্যাপ্লাই করে থাকি। এটাও বাইরেও সবাই অনেকেই অ্যাপ্লাই করে থাকে। সেটা হচ্ছে যে অডিপ্যারা, ODIPARA। তাহলে অডিপ্যারাটা কি? অডিপ্যারাতে হলো যে আপনি যে কোনো সিমটমকে আপনি ওই অডিপ্যারার মাধ্যমে কিন্তু সিমটমটা অ্যানালাইসিস করতে পারবেন। যেমন ও ফর হলো যে অনসেট, তারপর ডি ফর হলো ডিউরেশন, আই ফর হলো ইন্টেন্সিটি, পি ফর হলো প্রোগ্রেশন, এ ফর হলো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, আর ফর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, আর এ ফর হলো অ্যাসোসিয়েটেড সিমটম। তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যে কোনো সিমটমে, বেশিরভাগ সিমটমেই কিন্তু আপনি এই ওডিপ্যারা ইউজ করে আপনি কিন্তু মানে ওই সিমটমটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন এবং অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পক্ষে বিপক্ষে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে আপনি যদি উইকনেস থাকে বা লস অফ কনসাসনেস থাকে বা সিজার থাকে, ভিজুয়াল ডিস্টারবেন্স, স্পিচ ডিস্টারবেন্স, যেগুলো আদার যেসব নিউরোলজিক্যাল সিমটম আছে, সেগুলোকে কিন্তু আপনি সহজেই ওডিপ্যারার মাধ্যমে আপনি কিন্তু সিমটমটাকে অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। তো এটাই হচ্ছে যে আমার মেসেজটা হচ্ছে যে এই সিমটম অ্যানালাইসিসটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে। সিমটম অ্যানালাইসিসের হলো যে যে সিমটমটি আছে সেই সিমটমটিকে আপনি এলাবোরেট করেন এবং আপনার যেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আপনি চিন্তা করেছেন তার পক্ষের জন্য যেসব জিনিস বলা দরকার সেগুলোকে আপনি উপস্থাপন করেন। আবার যেসব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকে আপনি এক্সক্লুড করতে চান সেগুলোর বিপক্ষে বলার জন্য যেসব জিনিস দরকার সেগুলোকে আপনি উপস্থাপন করেন। তাহলে এই তিনটির সমন্বয়ে আপনি দেখবেন যে আপনার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটি খুব ভালো হয়ে যাচ্ছে। আর এরপরে এর সাথে দেখবেন যে আপনি কিছু সিস্টেমিক ফিচার আছে কিনা, যেমন ফিভার, ওয়েট লস, অ্যাপেটাইট, এই জিনিসগুলো হচ্ছে যে আপনার সিস্টেমিক সিমটমস। তাহলে ওই সিস্টেমিক সিমটমসগুলো সম্পর্কেও আপনি হলো যে আপনি একটু এলাবোরেট করতে পারেন। আচ্ছা, তাহলে হলো যে এই এই ক্ষেত্রে তাহলে আমাদের যদি আমি আসি, তাহলে এখন আমরা একটু তাহলে আমরা লং কেসগুলোর দিকে আমরা একটু আলোকপাত করি। তাহলে প্রথমত হলো যে আমাদের যেটা আমরা অলরেডি বলেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লং কেস, যেটা আমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে স্ট্রোক। তাহলে এই স্ট্রোকটি সম্পর্কে আমাদের মোটামুটি ভালো করে জানতে হবে এবং স্ট্রোকের যেসব আপনার যে রিলেটেড প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব যে কিভাবে প্রশ্ন করতে পারে বা উত্তরগুলো কিভাবে দিলে সুন্দর হবে, সেই জিনিসগুলো আমরা একে একে আমরা বলার চেষ্টা করব। তো তাহলে স্ট্রোকের যদি আপনাকে জিজ্ঞেস করে, স্ট্রোকের আপনার হলো যে স্ট্রোকের আপনার কি ডেফিনেশনটা কি? স্ট্রোকের ডেফিনেশন যেটা হচ্ছে যে স্ট্রোক, আশা করি সবাই শুনতে পাচ্ছে, একটু কানেকশনের সমস্যা হয়েছিল। আচ্ছা, স্ট্রোকের যেটা ডেফিনেশন হচ্ছে যে আমি বলবো যে একটা লস অফ নিউরোলজিক্যাল ফাংশন। তাহলে একটা নিউরোলজিক্যাল ফাংশন লস হয়েছে এবং এটা কেন,
কেন হয়েছে সেটা হচ্ছে যে একটা নন ট্রমাটিক ভাস্কুলার কজ। তাহলে কোনো ট্রমা ছাড়া একটা ভাস্কুলার চেঞ্জের কারণে আমার যদি এই নিউরোলজিক্যাল ফাংশনটি লস হয়, তাহলে আমরা এটাকে স্ট্রোক বলবো। এবং লাস্টে যেটাকে অ্যাড করতে হবে যে লাস্টিং মোর দেন 24 আওয়ার্স, তাহলে 24 ঘন্টার বেশি এই নিউরোলজিক্যাল ফাংশনটি এরকম লস থাকবে। আর যদি এর চেয়ে কম হয় তাহলে আমরা চিন্তা করতে পারি এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তাহলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা হলো যে সাধারণত অনেক অল্প সময় ধরে থাকে, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ধরে থাকে। আর অপরদিকে স্ট্রোকটা কিন্তু একটা লঙ্গার টাইম ধরে থাকে। তাহলে এটাকে আমরা স্ট্রোক, তাহলে স্ট্রোকটা মেনলি হচ্ছে এটা ভাস্কুলার কারণে হচ্ছে। তাহলে ভাস্কুলার কজ মানে কি, তাহলে আমাদের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, এই সেরেব্রাল ব্লাড ভেসেল, সেখানে কোনো কারণে যদি আমার ভাস্কুলার ইন্টারাপশন হয়, এখানে যে ব্লাড সাপ্লাই রয়েছে সেই ব্লাড সাপ্লাই যদি ইন্টারাপশন হয়, আলটিমেটলি তাহলে আমাদের এই সেরেব্রাল হাইপোপারফিউশন হবে। তাহলে আমাদের যে ব্রেনের যে ব্লাড সার্কুলেশন দরকার ছিল সেটা সে পাচ্ছে না। তাহলে যেই এরিয়াতে ওই ব্লাড সাপ্লাইটা এফেক্টেড হয়েছে এবং ওই এরিয়া, যেসব এরিয়া ওই ব্লাড সাপ্লাই দ্বারা সাপ্লাইড হতো, ফাংশন ছিল, সেই ফাংশনগুলো কিন্তু ডিসরাপশন হয়ে যাবে। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে কোন আর্টারিতে ধরেছে। তাহলে আমরা প্রেজেন্টেশন দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে কোন আর্টারিতে এটা ইনভলভমেন্টটা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রোকের তাহলে ডেফিনেশন। তাহলে স্ট্রোকের যদি আমরা টাইপ হিসেবে চিন্তা করি, আমরা কিন্তু স্ট্রোক কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে আর্টারিয়াল স্ট্রোককেই বুঝি, কিন্তু ভেনাস স্ট্রোকও কিন্তু হতে পারে। তাহলে এই যে আমরা যে বললাম যে ভাস্কুলার, তাহলে এখানে কিন্তু বোথ আর্টারি এবং ভেনাস দুটাতেই আমার স্ট্রোক হতে পারে। তো যদিও আর্টারিয়াল যেটা, সেটা কিন্তু হলো যে মোর দেন 99%। তো এই কারণে কিন্তু আমরা যে আর্টারিয়াল স্ট্রোকটাকেই আমরা সাধারণত চেনে থাকি। কিন্তু ভেনাস স্ট্রোকও কিন্তু হতে পারে, যেমন কোন একটা ভেনাস সাইনাস থ্রোম্বোসিস, এটাও কিন্তু এক ধরনের স্ট্রোক। সেখানে যেহেতু আমাদের নিউরোলজিক্যাল ফাংশন ডিটোরিয়েট হচ্ছে এবং এখানে ব্লাড সাপ্লাইয়ের ঝামেলার জন্যই হচ্ছে, এবং ভেনাস ড্রেনেজে ওখানে সাপ্লাইটাই সমস্যা হচ্ছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের স্ট্রোক। কিন্তু আমরা মূলত আর্টারিয়াল স্ট্রোক নিয়ে আমরা সাধারণত বেশি পড়াশোনা করে থাকি। তো এই আর্টারিয়াল স্ট্রোক যেটা 99% আমরা পাই, এটাকে আবার দুই ভাগে ভাগ করি আমরা। একটা যেটা আমরা বলি যে একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তাহলে এই ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক, ইসকেমিয়া মানে তো আমরা মোটামুটি আমরা যারা 3rd ইয়ার 4th ইয়ার পার হয়ে এসেছি, আমরা সবাই মোটামুটি জানি যে ইসকেমিয়া হচ্ছে যে আমার একটা জায়গায় কোনো কারণে যদি ব্লাড সাপ্লাই আমার কমে যায়, তাহলে সেটাকে আমরা ইসকেমিয়া বলি। তাহলে সেই ইসকেমিক কারণে যে স্ট্রোকটা হচ্ছে সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আর আদারওয়াইজ আরেকটা যেটা হচ্ছিল যে ওখানকার যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলটা যদি কোনো কারণে বাস্ট হয়ে যায় বা টিয়ার হয়ে যায়, তাহলে সেটাকেই বলি আমরা হেমোরেজিক স্ট্রোক। তাহলে বেশি কমন কোনটা, আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে কোনটা বেশি কমন, ইসকেমিক স্ট্রোক বেশি কমন নাকি হেমোরেজিক স্ট্রোক বেশি কমন? অবশ্যই ইসকেমিক স্ট্রোক অনেক বেশি কমন। আচ্ছা, এরপরে হলো যে ইসকেমিক স্ট্রোক যেটা, আবার ইসকেমিক স্ট্রোকটা কিন্তু আবার অনেক রকমের আবার আবার আলাদা আলাদা ভাগ রয়েছে। যেমন ইসকেমিক স্ট্রোকটা কিন্তু আমরা বলি যে একটা এন্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক হতে পারে, আবার পার্শিয়াল এন্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক হতে পারে, আবার পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হতে পারে, আবার যে আমরা বলি একটা ল্যাকুনার স্ট্রোক বা ল্যাকুনার ইনফার্ক্ট, তাহলে সেটাকেও এক ধরনের স্ট্রোক আমরা বলতে পারি। তাহলে এগুলো হলো যে আমাদের বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ স্ট্রোক। তাহলে এখানে আমরা যদি সার্কুলেশনটা একটু সম্পর্কে একটু জানি, যে তাহলে তাহলে আমরা একটু বেশি ভালো করে বুঝতে পারবো যে কেন আমি এন্টেরিয়র সার্কুলেশন বলছি আর পোস্টেরিয়র সার্কুলেশন বলছি। তাহলে আমাদের যে ব্রেনের যে ব্লাড সাপ্লাইটি আসে, সেটি কিন্তু আসে কোথা থেকে? মূলত হার্ট থেকে আমরা আসে, তাই না? যে আমাদের যে লেফট ভেন্ট্রিকল থেকে, অ্যাওর্টা থেকে যে ব্লাডটি আছে সেটি সরাসরি ব্রেনে যায়। এটা কিন্তু টোটাল আমাদের যে হোল সার্কুলেশনের 15% আমরা ব্রেনে সাপ্লাইটা পাই। এবং এই যে ব্রেনে যে সাপ্লাইটা দিচ্ছে, এটা কিন্তু যে দুটো প্রসেসে যায়। একটা যে অ্যান্টেরিয়র সিস্টেম, যেটাকে আমরা বলি যে ক্যারোটিড সিস্টেম, এখানে এটার মাধ্যমে যায়। আর একটা পোস্টেরিয়র সিস্টেম, যেটা ভার্টিব্রোব্যাসিলার যে সিস্টেমটা। আমরা জানি যে ওখানে আমাদের যে আর্টারি রয়েছে, এখানে যে আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে ক্যারোটিড সাইনাস থেকে দেখা যায় যে ওই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি,
সেই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কিন্তু উপরে উঠে আমাদের যে ব্রেইনে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটার যে পার্ট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আমাদের হচ্ছে এন্টেরিয়র সেরেব্রাল এবং মিডল সেরেব্রাল, এই এন্টেরিয়র সেরেব্রাল আর মিডল সেরেব্রাল আর্টারিকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটার যে আমরা পার্টটা বলছি এটাকে আমরা বলছি হলো এন্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। আর পোস্টেরিয়র সার্কুলেশন যেটা আমরা হচ্ছিল যে ভার্টিব্রো ব্যাসিলার যে আমাদের যে টেরিটরি রয়েছে, সেই ভার্টিব্রো ব্যাসিলার টেরিটরি যেটা সাবক্লেভিয়ান আর্টারি থেকে পরে ভার্টিব্রাল আর্টারি দুটো গিয়ে পরে ব্যাসিলার আর্টারি হয়ে এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছিল আমাদের ব্রেন স্টেম এবং পোস্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেইন। সেই যে পার্টটা রয়েছে সেখানেই কিন্তু আমরা ধরে নিয়েছি এটা হচ্ছিল পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। তাহলে এই যে আমাদের, আমরা যদি বলে যে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক বলতে কি বুঝো বা পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক বলতে কি বুঝো, তাহলে আশা করি আমরা হচ্ছিল যে এই সার্কুলেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা, এখন আমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি কখন বুঝতে পারবেন যে এটা কি একটা ইসকেমিক স্ট্রোক নাকি একটা হেমোরেজিক স্ট্রোক? তো এটা তো আমরা তো সাধারণত আমরা ক্লিনিক্যালি কি করি যে আমরা হচ্ছে যে একটা সিটি স্ক্যান করি বা একটা ব্রেনের একটা ইমেজিং করি, সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এটা ইসকেমিক নাকি হেমোরেজিক। কিন্তু আপনার তো যখন আপনি লং কেস পরীক্ষা দিবেন আপনাকে তো সেই ইনভেস্টিগেশন করার সুযোগ নেই। তো আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে পরীক্ষক যে আপনি এটা কি মনে করছেন, এটা কি ইসকেমিক স্ট্রোক মনে করছেন নাকি হেমোরেজিক স্ট্রোক মনে করছেন, সেটা আপনাকে প্রশ্ন করতে পারে। তাহলে আপনি যে হিস্ট্রি নিয়েছেন সেখান থেকেই আপনাকে কিন্তু একটা অ্যাজাম্পশন করতে হবে যে এটা কি ইসকেমিক নাকি হেমোরেজিক স্ট্রোক। সে তো তাহলে আমরা কখন চিন্তা করবো যে ইসকেমিক স্ট্রোক? তো সাধারণত দেখা যায় যে আমরা যেসব রিস্ক ফ্যাক্টরস অফ স্ট্রোক দেখি, আমরা রিস্ক ফ্যাক্টরস নিয়ে একটু আলোচনা করব সামনে। তো সেই রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা যদি পাই, যেমন হচ্ছে যে তার যদি একটা স্মোকিং হিস্ট্রি থাকে, তার যদি একটা ডায়াবেটিসের হিস্ট্রি থাকে বা হাইপার টেনশনের হিস্ট্রি থাকে, অ্যালকোহলের হিস্ট্রি থাকে, তাহলে যেসব রিস্ক, ইসকেমিক হার্ট ডিজিজ বা হাইপার কোলেস্টেরোলেমিয়া, যেসব রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা সাধারণত কমনলি জানি, যেসব রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে পাই, সেগুলোর যদি হিস্ট্রি থাকে পেশেন্টের, তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে এটা ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম যে ইসকেমিক স্ট্রোক, যেহেতু পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে বা হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে, এজন্য স্যার আমি মনে করছি এটা ইসকেমিক স্ট্রোক হতে পারে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। অপরদিকে হেমোরেজিক স্ট্রোক আমি তাহলে কখন চিন্তা করব? তাহলে হেমোরেজিক স্ট্রোক আমি চিন্তা করব যেমন হলো যে যদি আমি দেখি যে পেশেন্টের এক্সট্রিম হেডেক হচ্ছে, তাহলে অনেক সিভিয়ার হেডেক যদি হয় তাহলে আমার মাথায় রাখতে হবে যে এটা হেমোরেজিক হওয়ার চান্স বেশি। তারপর যদি আমি দেখি যে তার যে লস অফ কনসাসনেস হচ্ছে, তারপর তার যদি সিজার হচ্ছে, তাহলে এই লস অফ কনসাসনেস, সিজার, এক্সট্রিম হেডেক, এগুলো কিন্তু হেমোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আপনি যদি দেখেন যে পেশেন্টটার সিমটমটা অন এক্সারশনে হয়েছে, যখন সে কোনো একটা এক্সারশন করছিল ওই সময় তার স্ট্রোকটা ডেভেলপ করেছে, তাহলে হেমোরেজিক হওয়ার চান্স বেশি আছে। আবার যদি দেখেন যে তার যে একটা ইরেগুলার অ্যান্টি হাইপারটেনসিভ খাওয়ার হিস্ট্রি রয়েছে, যে সে মাঝে মধ্যে খেত মাঝে মধ্যে খেত না, তাহলে এরকম যদি হয় তাহলে যে আমাদের এটা হতে পারে যে এটা হেমোরেজিক স্ট্রোক। তাহলে আমাদের এভাবেই আমাদের অ্যান্সারগুলো বলতে হবে যে এগুলো হলে আমার যে আমি ইসকেমিক চিন্তা করব, এগুলো হলে আমার ইসকেমিক হেমোরেজিক স্ট্রোক আমি চিন্তা করব। তাহলে এটা আমাদের একটা ব্যাপার। আচ্ছা, এরপরে যে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক বা পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক তুমি কিভাবে বুঝতে পারো? তাহলে যদি আমার টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা হয়, যেটা যে মেইনলি মিডল সেরেব্রাল আর্টারিকে হোল টেরিটরি সেটাকে যদি ইনভলভ করে, তখন আমরা টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা বলি। তাহলে সেরকম যদি হয় তাহলে আমাদের দেখা যাবে যে আমরা যে টিপিক্যাল যে হেমি প্যারেসিস বা হেমি সেন্সরি লস, সেই জিনিসটা আমরা দেখতে পাবো এই টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে। এছাড়া কিন্তু তার হোমোনিমাস হেমিয়ানোপিয়া, কারণ যে যখন এই টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা হয় তখন কিন্তু তার ওই আমাদের অপটিক ট্র্যাককে ইনভলভ করতে পারে, তাহলে সেই জন্য তার হোমোনিমাস হেমিয়ানোপিয়া আমরা পেতে পারি টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে। আবার পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে কিন্তু আমার এরকম ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট এটা কিন্তু থাকবে না, এটা মাথায় রাখতে হবে যে এরকম যে বা টিপিক্যালি যে আমার হেমি সেন্সরি বা হেমি প্যারেসিস সেরকম ভাবে আমার নাও থাকতে পারে, তবে তাদের বিভিন্ন রকমের সেরেব্রাল ডিসফাংশনগুলো কমনলি দেখা যাবে।
আর যদি দেখা যায় যে পেশেন্টের হচ্ছে হলো যে আপনি পাচ্ছেন যে ক্রেনিয়াল নার্ভের কোনো ইনভলভমেন্ট পাচ্ছেন, তারপর হচ্ছে হলো যে তার সেরেবেলার ইনভলভমেন্ট পাচ্ছেন, তাহলে কিন্তু ইন্ডিকেট করবে যে এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশনে হতে পারে। তাহলে ক্রেনিয়াল নার্ভ, যেমন বিভিন্ন ব্রেন স্টেম সিনড্রোমগুলো আছে, ব্রেন স্টেম স্ট্রোকগুলো, তাহলে সেগুলো কিন্তু আমার তাহলে পোস্টেরিয়র সার্কুলেশন। তাহলে ওরকম ক্রেনিয়াল নার্ভসগুলো আপনার হচ্ছে হলো যে আপনার দেখতে হবে। তো আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে তুমি কোন কোন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের জন্য তুমি সার্চ করবে। তাহলে সেক্ষেত্রে আপনার উত্তর হবে যে আপনি থার্ড ক্রেনিয়াল নার্ভটা দেখবেন, সিক্স ক্রেনিয়াল নার্ভ দেখবেন, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ দেখবেন, আর হচ্ছে 12th ক্রেনিয়াল নার্ভ দেখবেন। তাহলে এই চারটা ক্রেনিয়াল নার্ভ আপনার জন্য স্ট্রোকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বিভিন্ন ব্রেন স্টেম সিনড্রোম রয়েছে, সেগুলোতে কিন্তু এরকম থার্ড, সিক্স, সেভেন ইনভলভ হতে পারে, 12 হতে পারে, ল্যাটারাল মেডুলারি, মিডিয়াল মেডুলারি বা ওয়েভার সিনড্রোম, এগুলো এইসব যে স্ট্রোকগুলো আছে, তাহলে এগুলোতে দেখা যায় যে 3, 6, 7 এবং 12 এই চারটা ক্রেনিয়াল নার্ভ মোর এফেক্টেড হওয়ার চান্স বেশি আছে। আচ্ছা, এরপরে আপনাকে হচ্ছে হলো যে প্রশ্ন করতে পারে যে তুমি যে একটা স্ট্রোকের পেশেন্ট পেয়েছো, তাহলে এখন তোমার তুমি আর কি কি এক্সামিনেশন করতে চাও, আর কি কি দেখতে চাও। তাহলে আপনি তো অবশ্যই স্ট্রোকের পেশেন্টটির তো নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবেন, কিন্তু নিউরোলজিক্যাল এক্সামিনেশন ছাড়াও আপনাকে কিন্তু আরও অন্যান্য কিছু জিনিস এক্সামিনেশন করতে হবে টু ফাইন্ড আউট দ্য কজ, কোন কারণে হয়েছে, বা আদার কোনো ক্লুজ পাওয়ার জন্য আপনাকে কিন্তু স্ট্রোকের নিউরোলজিক্যাল সিস্টেমের পাশাপাশি আদার কিছু সিস্টেমের এক্সামিনেশনটা করতে হবে। যেমন হচ্ছে যে আপনি কিন্তু, আপনাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি এই পেশেন্টের ফান্ডোস্কোপি করতে চাও, তখন আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি ফান্ডোস্কোপি করতে চাই। তাহলে বলতে পারে যে কেন। তাহলে আপনার হচ্ছে যে আপনার উত্তরটি হবে যে আপনার পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে, হাইপার টেনশন থাকতে পারে, তাহলে আপনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সেগুলো দেখার জন্য আপনি ফান্ডোস্কোপি করতে চান। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে চান। হ্যাঁ, আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম করতে চাই, আমি পালস দেখতে চাই। কেন পালস দেখতে চান? কারণ হচ্ছে যে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, সেটার একটা ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার দেখতে চাই। কেন দেখতে চাই? তার হাইপার টেনশন থাকতে পারে, যে তার একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে এটা হতে পারে। আপনি কি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে চান? অবশ্যই করতে চাই, যে একটা তার একটা মারমার থাকতে পারে। যেমন মাইট্রাল স্টেনোসিস কিন্তু একটা কমন কজ অফ ইসকেমিক স্ট্রোক। এখানে একটা জানি যে আমরা একটা থ্রোম্বাস থেকে একটা এম্বোলাই চলে যেতে পারে। তাহলে সেটার জন্য তাহলে আমি যদি একটা মারমার পেয়ে যাই, মিড ডায়াস্টোলিক মারমার, তাহলে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কি, আমি স্কিনে কিছু জিনিস দেখতে চাই। হ্যাঁ, স্কিনে দেখতে চাই যে আমার স্কিনে আমার হচ্ছিল যে জ্যান্থালেজমা থাকতে পারে, যে তার একটা হাইপার কোলেস্টেরোলেমিয়ার জন্য জ্যান্থালেজমা বা আদার যেসব গুলো আছে, কোলেস্টেরল ডিপোজিশনের যে ফিচারগুলো রয়েছে, সেগুলো আমি দেখতে চাইতে পারি। তারপরে তার হচ্ছে হলো যে তার একটা কর্নিয়াল আর্কাস থাকতে পারে একটা কোলেস্টেরল ডিপোজিশনের জন্য, তাহলে সেটা হতে পারে। তারপরে হচ্ছে হলো যে আমি তার স্কিনে ভাস্কুলাইটিক কোনো র্যাশ আছে কিনা, ভাস্কুলাইটিস থেকে একটা স্ট্রোক বা টিআই হতে পারে, তাহলে সেই ভাস্কুলাইটিক র্যাশটা আমি দেখতে পারি। তাহলে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন নেকে আপনি কি দেখতে চান, তাহলে তার যা জেবিপি দেখতে ইম্পর্টেন্ট। তারপর তার ক্যারোটিড ব্রুইটা ভেরি ইম্পর্টেন্ট, যে তার একটা ক্যারোটিড আর্টারি স্টেনোসিস, সেখান থেকে তার হচ্ছে হলো যে এরকম তার স্ট্রোকটি হয়েছে, তাহলে সেটার জন্য আমার দেখতে হবে যে ক্যারোটিড ব্রুই আছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাপার্ট ফ্রম নিউরোলজিক্যাল সিস্টেম আমাকে কিন্তু এই অন্যান্য সিস্টেমের এক্সামিনেশনও আমাকে করতে হবে, এবং এটা কিন্তু আপনাকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, এবং সেই সাথে সাথে আপনার হচ্ছে হলো আপনাকে লং কেসের ভাইবার সময়ও আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা একটা গেল। তো নেক্সট যেটা হচ্ছে হলো যে আপনাকে প্রশ্ন করতে পারে যে অবশ্যই যে আপনি তো স্ট্রোক মনে করছেন, তাহলে স্ট্রোকের কজটা কি হতে পারে। তাহলে স্ট্রোকটা, আপনি যদি ইসকেমিক স্ট্রোকটা হয়, তাহলে আপনার কিন্তু মেইন প্যাথোলজি হচ্ছে দুটো। একটা হচ্ছে হলো যে আপনার একটা আইদার একটা এম্বোলাস হবে, না হয় একটা থ্রম্বাস হবে। এম্বোলাসটা, ওই থ্রম্বাসটা একটা অন্য কোনো জায়গায় তৈরি হয়েছিল, সেটাই পরবর্তীতে আপনার ব্রেনে এটা ছুটে গেছে, ওখানে গিয়ে আপনাকে অ্যাটাক করেছে। আর থ্রোম্বাস হতে পারে যে আপনার হয়তো একটা কোলেস্টেরলের থেকে একটা থ্রোম্বাস হয়েছে, ব্রেইনের ব্লাড ভেসেলেই একটা থ্রোম্বাস তৈরি হয়ে গেছে। তাহলে দুটোই আপনার হতে পারে, যে এম্বোলাস বা থ্রোম্বাস দুটোই আপনার হতে পারে। আচ্ছা, আর যদি দেখা যায় যে ওই হয়, হেমোরেজিক স্ট্রোক হয়, তাহলে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে মূলত দুটো কজ আমরা মাথায় রাখি।
তাহলে হেমোরেজিক স্ট্রোক যদি জিজ্ঞেস করে যে পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়েছে, তাহলে কোন কোন কজে হতে পারে হেমোরেজিক স্ট্রোক? তাহলে একটা হচ্ছিল যে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আর্টারিওভেনাস ম্যালফরমেশন, তাহলে এভিএম এটা একটা কজ। আরেকটা হচ্ছে বেরিজ অ্যানোরিজম, তাহলে এই যে যেটা আমরা বলি সেকুলার অ্যানোরিজম, যে বাইফার্কেশন অফ ব্লাড ভেসেলের বাইফার্কেশনে এরকম একটা অ্যানোরিজম ডেভেলপ করতে পারে। তাহলে এই দুটো কজ হচ্ছিল মূলত আমার হেমোরেজিক স্ট্রোকের কজ। এখন যদি আমাদের বলে যে রিস্ক ফ্যাক্টরস কি হতে পারে এই স্ট্রোকগুলোর ক্ষেত্রে, তাহলে আমাদেরকে এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে হলো যে মডিফায়াবল, আর একটা হচ্ছে নন মডিফায়াবল বা ফিক্সড। তাহলে ফিক্সড আর নন ফিক্সড বা নন মডিফায়াবল বা মডিফায়াবলের মধ্যে পার্থক্যটা কি আসলে? তাহলে যেটা হচ্ছে হলো যে যেগুলোকে আমরা হচ্ছে হলো যে পরিবর্তন করতে পারি, বা যেই যে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা যদি আমরা কন্ট্রোলে রাখি, তাহলে সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে স্ট্রোকের চান্সটি কিন্তু আমরা কমিয়ে দিতে পারছি। আর যেগুলোর ক্ষেত্রে আমার হাতে নেই, আমি কিছু করতে পারছি না, তাহলে সেগুলোকে আমরা বলছি যে ফিক্সড বা নন মডিফায়াবল। যেমন আপনি এইজ, এটা কিন্তু একটা হচ্ছে হলো যে নন মডিফায়াবল। তারপর তার একটা সেক্স, যে আমরা জানি যে মেইলের ক্ষেত্রে বেশি হয় স্ট্রোক, তাহলে সেক্স একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে কিছু কিছু ইথেনিক্যাল অরিজিনে কিন্তু বেশি স্ট্রোক ডেভেলপ করে, তাহলে সেইখানকার অরিজিনের লোক হলে সেটা তো আর পরিবর্তন করা সম্ভব নয়। তারপরে হচ্ছে হলো যে ধরেন আপনার তার প্রিভিয়াস যদি কোনো একটা ভাস্কুলার ইভেন্ট থাকে, যে তার একটা ইসকেমিক হার্ট ডিজিজ ছিল বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ছিল, বা তার এগুলো সেগুলো যদি হয়ে যায় অলরেডি, তাহলে সেটার ক্ষেত্রে তো আর কিছু করার নেই, তো সেগুলো কিন্তু ফিক্সড ফ্যাক্টরস। অন দ্য আদার হ্যান্ড যেগুলো হচ্ছিল যে আমাদের হচ্ছে যে মডিফায়াবল, যেগুলো আমরা যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে যে হাই ব্লাড প্রেশার, স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, ডায়াবেটিস, তাহলে এগুলো কিন্তু আমরা চাইলেই স্মোকিং বন্ধ করতে পারি, অ্যালকোহলটাকে কনজামশনটাকে কমিয়ে দিতে পারি, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি, হাইপার টেনশন কন্ট্রোল করতে পারি, হাইপার লিপিডিমিয়াকে কন্ট্রোল করতে পারি। সেগুলো সবগুলোই হচ্ছে হলো যে মডিফায়াবল ফ্যাক্টর। তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ফ্যাক্টরস, তো আমরা তো অলরেডি ইসকেমিক হার্ট ডিজিজ বা এগুলো এগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু মোটামুটি সবগুলোর কমন কমন ফ্যাক্টরস, যে মডিফায়াবল এবং নন মডিফায়াবল ফ্যাক্টরসগুলো কোনগুলো। আচ্ছা, এখন নেক্সট যেটা আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি তো এটাকে স্ট্রোক চিন্তা করছো, তো আদার স্ট্রোক ছাড়া আর কোনো কি কন্ডিশন পসিবল, যে ডিফারেন্সিয়ালস অফ স্ট্রোক? তো আপনি তো ইসকেমিক হেমোরেজিক দুই রকমের বললেন, দুটোই হতে পারে। এটা ছাড়াও, স্ট্রোক ছাড়াও কি অন্যরকম? কারণ স্ট্রোকের একটা পেশেন্ট প্রেজেন্ট কি নিয়ে করবে? সে একটা আসতে পারে যে তার একটা হেমিপ্যারেসিস, বা সে হয়তো একটা স্পিচ ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, বা ইভেন একটা মনোপ্যারেসিস নিয়ে আসতে পারে, তাই না? তো অথবা তার একটা জাস্ট একটা আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি নিয়ে আসতে পারে। তাহলে এই যে যে প্রেজেন্টেশনগুলো রয়েছে, তাহলে এটার আদারওয়াইজ আর কোনো কন্ডিশন কি আছে কিনা, যে কোনো স্ট্রাকচারাল কন্ডিশন যেগুলোতে একই রকম প্রেজেন্টেশন হতে পারে? তখন আপনার উত্তর হবে যে হ্যাঁ, কিছু কিছু আদার কন্ডিশন আছে যেখানে আমাদের এরকম ফোকাল নিউরোলজিক্যাল সাইন হিসেবে এরকম সিমিলার পিকচার কিন্তু আমরা পেতে পারি। যেমন আপনার যদি একটা ব্রেন টিউমার থাকে, একটা প্রাইমারি সেরেব্রাল টিউমার বলেন বা একটা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার বলেন, তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে এরকম সিমিলার পিকচার, একটা হেমিপ্যারেসিস বা একটা সিজার, বা যেসব স্ট্রোকের যেসব প্রেজেন্টেশনগুলো হয়, সেরকম প্রেজেন্টেশন নিয়ে কিন্তু আসতে পারে। আরেকটা হচ্ছে হলো যে আপনার যদি একটা ট্রমা থেকে যদি হয়, যে একটা সাবডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমা, তাহলে সেই সাবডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমাও কিন্তু সেরকম পিকচার নিয়ে কিন্তু আপনাদের আসতে পারে। তারপর ধরেন হচ্ছে হলো যে তার যদি একটা সেরেব্রাল অ্যাবসেস হয়, তাহলে সেই অ্যাবসেসটা থেকেও কিন্তু আপনার সেরকম যে কোনো একটা স্পেস অকুপাইং লেশন যদি হয়, সেই স্পেস অকুপাইং লেশন থেকেও কিন্তু আপনার এরকম ফোকাল নিউরোলজিক্যাল সাইন হিসেবে স্ট্রোকের মতো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এছাড়া কিছু আরো কন্ডিশন আছে যেগুলো স্ট্রোক মিমিক্স, এগুলোকেও স্ট্রোক মিমিক্স বলা হয়। তো আরেকটা স্ট্রোক মিমিক্স, যেমন একটা যদি ইয়াং পেশেন্ট আপনার কাছে আসে এরকম প্রেজেন্টেশন নিয়ে, আপনাকে তাহলে কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস বা ডিমাইলিনেশন এটাকেও মাথায় রাখতে হবে যে এগুলো পসিবল। তাহলে হচ্ছে যে এই কন্ডিশনগুলোকে আমরা হচ্ছে হলো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখবো। আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস খুব বেশি বলার প্রয়োজন নেই, অ্যাটলিস্ট 3-4টা যেন আমরা বলি,
তাহলে হচ্ছে হলো যে আমাদের জন্য এনাফ হবে। এবং সেই সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু পক্ষ পক্ষ নিতে হবে যে এটাকে কেন পক্ষে বললেন, এটাকে কেন বিপক্ষে বললেন। তাহলে সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে রেডি করতে হবে যে এটা 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 আমি যেমন এক্সট্রাডুরাল বা সাবডুরাল হেমাটোমাকে সামনে রাখতে পারছি না, কারণ তার কোনো ট্রমার হিস্ট্রি নাই। আবার দেখা গেল যে ডিমাইলিনেশনের ক্ষেত্রে পেশেন্ট হয়তো বয়স্ক পেশেন্ট, এর আগে আর কোনো রিকারেন্সের হিস্ট্রি ছিল না। তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে যেহেতু এটা ফার্স্ট এপিসোড, এই জন্য মাল্টিপল স্ক্লেরোসিস বলতে পারা যাচ্ছে না, বা যেহেতু পেশেন্টটার বয়স প্রায় 70 বছর, তাহলে সেজন্য আমি বলতে পারছি না। তাহলে এগুলো এগুলো আপনাকে একটু গুছিয়ে ফেলতে হবে, রেডি করতে হবে যে আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পক্ষে বিপক্ষে দুইটারই যেন আপনি রেডি করে ফেলতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াস। তো আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে এই যে যে আমরা যে রিয়েল স্ট্রোক যেটা পাই আর স্ট্রোক মিমিক্স যে আমরা পাই, তাহলে এই দুটোর মধ্যে কোনো ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, আপনি তাহলে বলতে পারেন যে হ্যাঁ, কিছু পার্থক্য রয়েছে। যেমন স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজিজের অনসেটটা এবং হচ্ছে যে প্রোগ্রেশনটা খুব র্যাপিড হয়। অন্যদিকে যে স্ট্রোক মিমিক্সগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একটু গ্র্যাজুয়াল হয়। তাহলে এটা একটা উত্তর হবে আপনার। আরেকটা ক্ষেত্রে ছিল স্ট্রোক মিমিক্সে লস অফ কনসাসনেস হচ্ছে কমন, কিন্তু স্ট্রোকে কিন্তু লস অফ কনসাসনেস সাধারণত আপনার আদারওয়াইজ যদি কোনো কমপ্লিকেশন না হয় সেক্ষেত্রে আপনার আনকনসাসনেস হবে না। আবার হচ্ছে যে স্ট্রোকের যে প্রেজেন্টেশনটা আমরা দেখি যে হেমিপ্লেজিক যে আমাদের প্রেজেন্টেশনটা, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওদের স্ট্রোক মিমিক্সের ক্ষেত্রে কিন্তু নন স্পেসিফিক কিছু সিমটমস নিয়েও আসতে পারে, যে জাস্ট মেমোরি ইম্পেয়ারমেন্ট বা জাস্ট একটু ডিজিনেস বা তার একটু ডেলিরিয়াম হচ্ছে, এরকমভাবে কিন্তু বিভিন্ন রকম নন স্পেসিফিক ম্যানিফেস্টেশন নিয়ে তারা আসতে পারে। তো এইভাবে আপনার উত্তরটা আপনার রেডি করবেন যে স্ট্রোক এবং স্ট্রোক আদার ডিফারেন্সিয়ালসের পক্ষে বিপক্ষে কোনগুলো বলা উচিত। এরপরে আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ধরেন আপনার আপনার লং কেসেই পড়লো যে একটা স্ট্রোকের পেশেন্ট, সে কিন্তু একটা ইয়াং এইজের একটা পেশেন্ট, বা এমনিতেই আপনাকে স্যার জিজ্ঞেস করতে পারে যে একটা পেশেন্ট স্ট্রোক হয়েছে এবং তার বলছে যে তার রিকারেন্ট স্ট্রোক হচ্ছে এবং একটা ইয়াং পেশেন্ট। তো আমরা তো জানি যে স্ট্রোক সাধারণত আমরা এক্সপেক্ট করবো যে একটু বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে যাদের বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টরস রয়েছে। তো তাহলে ইয়াং পেশেন্টের তাহলে কেন স্ট্রোক হলো, তাহলে সেটা আপনাকে প্রশ্ন করতে পারে। কিন্তু ইভেন আবার আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে যদি ফিমেল হয় তাহলে কোন কোন কন্ডিশনকে আমি গুরুত্ব দিব। তাহলে এটাও আপনাকে রেডি করে ফেলতে হবে। তাহলে আপনার যদি একটা স্ট্রোক ইন ইয়াং পেশেন্ট হয় তাহলে আপনি কতগুলো কন্ডিশন আলাদা করে মনে রাখবেন। যেমন যদি ফিমেল পেশেন্ট হয় আলাদা করে আপনি যেমন এসএলইটাকে মনে রাখবেন যে এসএলই কিন্তু স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে হলো যে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, তাহলে যেগুলোতে হচ্ছে এরকম থ্রোম্বাস তৈরি হতে পারে, তাহলে তারা কিন্তু এরকম স্ট্রোক হিসেবে প্রেজেন্টেশন হতে পারে। তারপর যে কোনো হাইপার ভিসকোসিটি সিনড্রোম যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এরকম স্ট্রোকের প্রেজেন্টেশনটা আসতে পারে। তারপরে আমরা একটু আগে আলোচনা করেছি যে পেশেন্টের আমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে তার একটা ভালভুলার হার্ট ডিজিজ থেকে তার স্ট্রোকটা হতে পারে, যেমন মাইট্রাল স্টেনোসিস। তাহলে আমরা জানি যে এসএলই, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এবং হচ্ছে হলো যে মাইট্রাল স্টেনোসিস তিনটাই কিন্তু ফিমেলের ক্ষেত্রেই মেনলি আমরা দেখতে পাই। তাহলে ফিমেল যদি আলাদা করে স্পেসিফাই করে দেয় আপনারা অবশ্যই এই তিনটা কন্ডিশনকে আগে আপনারা বলবেন। আর যদি অ্যাজ এ হোল বলে যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে কোন কোন কন্ডিশন হতে পারে, তাহলে এই তিনটার পাশাপাশি আরেকটা রাখতে পারেন যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, যে তার যদি একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে এরকম হাইপার কোলেস্টেরোলেমিয়া, কারণ আমরা জানি যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া একটা অটোজোমাল ডোমিনেন্ট কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তাদের কিন্তু আর্লি এজেই স্ট্রোক হতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে হলো যে আরও কিছু কন্ডিশন রয়েছে যেগুলোতে এরকম থ্রোম্বোফিলিয়া হয়। থ্রোম্বোফিলিয়ার মধ্যে যেমন হচ্ছে যে প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 5 লেইডেন, এরকম কয়েকটা কন্ডিশন রয়েছে। প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 5 লেইডেন। আমরা জানি যে এই প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন এগুলো কিন্তু সব হচ্ছে যে আমাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো সেগুলো যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে কিন্তু আমাদের বডিতে একটা থ্রোম্বোফিলিক স্টেট তৈরি হবে। তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের এরকম স্ট্রোকটা হতে পারে। তাহলে এই কন্ডিশনগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।
আর যদি আপনাকে জিজ্ঞেস করে যে একটা হেমোরেজিক স্ট্রোক, তাহলে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে কি কি কজ চিন্তা করবেন? আমরা তো অলরেডি বলেছি যে একটা বেরিজ অ্যানোরিজম বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। তাহলে যেসব কন্ডিশনে বেরিজ অ্যানোরিজম হতে পারে আর আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে, সেই সব পেশেন্টের কিন্তু ইয়াং এজেও কিছু হতে পারে। যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা কন্ডিশন রয়েছে, যেখানে এরকম আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হতে পারে, বেরিজ অ্যানোরিজম হতে পারে। তাহলে সেখানে আমার হচ্ছে হলো যে এটা একটা পসিবল। তাহলে এগুলো আমাকে মাথায় রাখতে হবে যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে। আরেকটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে যদি ইয়াং পেশেন্ট হেমোরেজিক হয়, তাহলে ড্রাগ অ্যাবিউসের কথা একটা মাথায় রাখতে হবে, যে বিশেষ করে অ্যামফিটামিন থেকে কিন্তু স্ট্রোক ডেভেলপ করতে পারে, হেমোরেজিক স্ট্রোক। তাহলে হচ্ছিল যে এই কন্ডিশনগুলোকে আমার মাথায় রাখবো, যে একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে আসে তাহলে কোন কোন পসিবিলিটি হতে পারে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে আমরা একটা স্ট্রোকের পেশেন্ট এসেছে, তাহলে আমি কি কি ইনভেস্টিগেশন আমি করব। তাহলে আমরা তো অলরেডি আমরা জেনেছি যে একটা সিটি স্ক্যান বা এমআরআই, তাহলে দুটোই আমরা করতে পারি। তাহলে কোনটা করব? তাহলে পরীক্ষক কিন্তু আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে যে তুমি কি সিটি স্ক্যান করবে নাকি এমআরআই করবে। তাহলে আমাদের এই উত্তরটা কিন্তু দিতে হবে যে বিভিন্ন রকম জিনিস চিন্তা করে, যে আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করে, আমাদের দেশে কোনটা বেশি অ্যাভেলেবল, কোনটা কস্ট ইফেক্টিভ, এইসব জিনিস মাথায় রেখেও কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি অ্যান্সারটা দিতে হবে। তো আমরা সবাই জানি কিন্তু যে সিটি স্ক্যান মোর অ্যাভেলেবল, সিটি স্ক্যান চিপার। তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে আমরা যদি সিটি স্ক্যানে ডায়াগনোসিস করতে পারি, তাহলে অবশ্যই আমরা সিটি স্ক্যানটা আগে করব। তারপরে যদি সিটি স্ক্যানে আমাদের প্রেজেন্টেশনটা না পাই, সেক্ষেত্রে আমাদের এমআরআই চিন্তা করতে হতে পারে। কিন্তু বাইরের দেশে যেহেতু হচ্ছে হলো যে এমআরআই অনেক বেশি অ্যাভেলেবল, ওদের রিসোর্স রয়েছে, তো তারা দেখা যায় যে এমআরআই করে ফেলে। তাহলে সিটি স্ক্যান আর এমআরআই এর জিজ্ঞেস করতে পারে আপনাকে যে সিটি স্ক্যানের অ্যাডভান্টেজটা কি, এমআরআই এর অ্যাডভান্টেজটা কি। তাহলে সিটি স্ক্যানের ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমত যেটা বলবেন যে হেমোরেজিক স্ট্রোক যদি হয়, হেমোরেজিক স্ট্রোকের জন্য কিন্তু সিটি স্ক্যান আপনার আবশ্যক। এমআরআইতে কিন্তু আপনি ওইভাবে স্পেসিফিকভাবে হেমোরেজটা ডায়াগনোসিস করতে পারছেন না ইমিডিয়েটলি, কিন্তু সিটি স্ক্যানে আপনি কিন্তু এটা খুবই দ্রুত ডায়াগনোসিস করতে পারছেন। হেমোরেজিক স্ট্রোক বা সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এগুলো সবই কিন্তু আপনি খুব দ্রুত সিটি স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারছেন। কিন্তু আবার ধরেন যে একটা পেশেন্টের যদি একটা পোস্টেরিয়র ফসায় যদি হয়, পোস্টেরিয়র ফসা দ্য ব্রেইন, পোস্টেরিয়র সার্কুলেশনের স্ট্রোক যেগুলো রয়েছে, বা সেরেবেলামে, বা এরকম ক্ষেত্রে কিন্তু আপনার আবার সেক্ষেত্রে এমআরআইটা কিন্তু আবার বেশি অ্যাডভান্টেজিয়াস। তো দুইটারই পক্ষ বিপক্ষের ব্যাপার আছে যে এটার অ্যাডভান্টেজ। তো আমরা আশা করি যে যদি আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে আমরা একটু মোটামুটি একটা ধারণা দিতে পারবো যে সিটি স্ক্যানের ভালো দিকটা কি, এমআরআই এর ভালো দিকটা কি। আবার সিটি স্ক্যানের কিন্তু হচ্ছে হলো যে আর্লি টাইমে যদি আসে, তখন কিন্তু সিটি স্ক্যানে ইসকেমিক স্ট্রোক ধরা নাও পড়তে পারে। তো এই সিটি স্ক্যানের জন্য ইসকেমিক স্ট্রোক তো যদি আমাদের দেখা যায় যে 5-6 ঘন্টার মধ্যে যদি আসে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে হলো যে ধরা পড়বে না। তো সেক্ষেত্রে আরেকটা ইনভেস্টিগেশন তখন জিজ্ঞেস করতে পারে যে তাহলে কোন ইনভেস্টিগেশন দিয়ে আমি খুব আর্লি টাইমে হচ্ছে হলো যে ইসকেমিয়াটা দেখতে পাই। তাহলে সেটাকে বলা হয়েছে ডিডাব্লিউ এমআরআই, ডিফিউশন ওয়েটেড এমআরআই। তাহলে এটা দিয়ে আমি খুব আর্লি টাইমে আমি হচ্ছে হলো যে এই ইসকেমিয়াটা চেঞ্জটা আমি দেখতে পারছি। তাহলে এটা আশা করি তাহলে আমাদের ইনভেস্টিগেশন। এরপরে কিন্তু আপনাকে হচ্ছিল যে আদার ইনভেস্টিগেশন। তো আপনি যখন পরীক্ষায় বলবেন, আপনাকে তো অবশ্যই গুছিয়ে বলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি চেষ্টা করবেন যে আগে রুটিন ইনভেস্টিগেশনগুলো আগে সুন্দর করে বলার। তার একটা অবশ্যই সিবিসির একটা ইম্পর্টেন্স আছে, তার একটা ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, ফাস্টিং লিপিড প্রোফাইল, চেস্ট এক্সরে, ইসিজি, এগুলো সবই কিন্তু আপনার রুটিনলি আগে করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আপনি আগে গুছিয়ে বলবেন। এরপরে আপনি ফর স্পেসিফিক ডায়াগনোসিস সেই জিনিসগুলো আপনি তখন বলতে পারেন যে স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য আমার এই ইনভেস্টিগেশনগুলো লাগবে। তাহলে এই এই জিনিসগুলো আমরা আশা করি মনে রাখবো যে ইনভেস্টিগেশনগুলো কি কি আমি বলবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কিছু কমপ্লিকেশন নিয়ে চিন্তা করতে পারি, যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই স্ট্রোকের পেশেন্টটা হঠাৎ করে এর একটা এরকম প্রবলেম হলো, কি হতে পারে, এরকম সিনারিও আপনাকে দিয়ে দিতে পারে। আপনাকে বলতে পারে যে ধরেন আপনি পেশেন্টের স্ট্রোক ছিল, তখন হচ্ছে যে আপনার হঠাৎ করে সে হয়তো কনসাস ছিল, হঠাৎ করে সে আনকনসাস হয়ে গেল।
এটার কারণটা কি হতে পারে? তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে। তো তাহলে আমাদের যদি একটা স্ট্রোকের পেশেন্টের কিন্তু কিছু কমপ্লিকেশনস আমাকে মাথায় রাখতে হবে যে কি কি কমপ্লিকেশনস স্ট্রোকের পেশেন্টের হতে পারে। যেমন একটা কমন কমপ্লিকেশন হচ্ছে হলো যে তার কিন্তু এই সময় বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে, যে তার একটা চেস্ট ইনফেকশন হতে পারে, যেমন তার কিন্তু অ্যাসপিরেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু সে তার নিজের কন্ট্রোল থাকবে না, সে কিন্তু দেখা যাবে যে ওই ফুডটা রিগার্জিটেন্ট হয়ে তার কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। তাহলে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া থেকে তার একটা চেস্ট ইনফেকশন হতে পারে। তারপরে তার হচ্ছে হলো যে একটা তার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, যে দেখা গেল যে তাকে একটা ক্যাথেটার করা হয়েছে, সেখান থেকে একটা তার ইনফেকশন হয়ে যেতে পারে। তারপরে দেখা গেল যে তার হচ্ছে যে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, বিভিন্ন রকম ইলেকট্রোলাইট, সে হয়তো অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, সেখান থেকে তার একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তারপর দেখা গেল যে তার একটা কমপ্লিকেশন হতে পারে যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন অফ এডিএইচ, সিআরড আমরা যেটাকে বলি, স্ট্রোকের পেশেন্টের হতে পারে। তাহলে সেই সিআরড থেকে কিন্তু তার একটা হাইপোনেট্রিমিয়া হতে পারে। তাহলে সেটা যদি হয়, সেখান থেকে সে একটা আনকনশাস হয়ে যেতে পারে। তাহলে আমাকে তাহলে প্রথমে এইটা বলতে হবে যে তার হয়তো বা এখন সে আনকনশাস হয়ে গেছে, তার একটা হয়তো ইনফেকশন হয়েছে, সেখান থেকে তার একটা হয়তো সেপসিস হয়ে গেছে, সেখানে একটা পসিবল যে একটা তার চেস্ট ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশন থেকে একটা সেপসিস হয়ে গেছে। আবার একটা যে কমন হতে পারে যে তার একটা প্রেশার সোর ডেভেলপ করে, সে অনেকক্ষণ ধরে সে প্রলং স্ট্যান্ড, সে লাইং পজিশনে রয়েছে, সেখানে তার দেখা যাবে তার স্কিনে কিন্তু একটা প্রেশার সোর হয়ে যায়। সেই প্রেশার সোর থেকে যদি একটা ইনফেকশন কন্টামিনেশন হয়, সেই ইনফেকশনটা কিন্তু সেপসিস করে ফেলতে পারে। তাহলে সেগুলো একটা পসিবিলিটি আছে। 2 নম্বর আমরা বললাম যে তার একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যে তার একটা সিয়াড, সেখান থেকেও কিন্তু তার এই এরকম সে হঠাৎ করে আনকনশাস হয়ে যেতে পারে। আবার আরেকটা যেটা পসিবল যে তার একটা হয়তো যেই ইনফার্কটা ছিল, সেই ইনফার্কটা আরো বড় হয়ে গেছে। তাহলে ইনফার্কের সাইজটা আরো বড় গেছে, যেটার কারণে তার হচ্ছিল যে ব্রেনের ফাংশন আরো ডিটোরিয়েট করেছে। যেমন দুটো কন্ডিশন কিন্তু ইনফার্ক্টের সাইজ কিন্তু বড় করে ফেলতে পারে। আপনি যখন একটা স্ট্রোকের পেশেন্ট ডিল করবেন, আপনাকে অলওয়েজ খেয়াল রাখবেন যে পেশেন্টের কি হাইপার পাইরেক্সিয়া আছে কিনা, মানে জ্বর আছে কিনা, কিংবা তার হচ্ছে হলো যে হাইপার গ্লাইসেমিয়া আছে কিনা। কারণ এই ফিভার এবং হাইপার গ্লাইসেমিয়া এই দুটো কিন্তু আপনার ইনফার্ক্টের সাইজটা বড় করে দিতে পারে। তাহলে সেই জন্য হচ্ছে যে আপনার এরকম থাকলে আপনাকে অবশ্যই এটার সাপোর্টিভ এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট আপনাকে র্যাপিডলি করতে হবে। তা না হলে ইনফার্ক্টের সাইজ কিন্তু বড় হয়ে যেতে পারে। তাহলে সেই ইনফার্ক্টের সাইজটা বড় হয়ে আপনার হতে পারে। আবার আরেকটা জিনিস কিন্তু হতে পারে যে অনেক সময় ওই ইনফার্ক্টের মধ্যে হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়ে যেতে পারে, ওখানে একটা ব্লিডিং হয়ে যেতে পারে। ধরেন যে পেশেন্টটা হচ্ছে যে একটা আগে থেকে একটা কোনো ওষুধ খেত, সে একটা অ্যান্টিপ্ল্যাটিলেট খেত, বা তার হচ্ছে হলো যে একটা তার সে একটা, বা আপনি তাকে একটা অ্যান্টিপ্ল্যাটিলেট স্টার্ট করেছেন, বা সে আগে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট খেত, তাহলে কিন্তু ওই ইনফার্ক্টের মধ্যে এখন ব্লিডিং হয়ে যেতে পারে। তো এটাও কিন্তু আপনার হচ্ছে হলো যে আপনার কনসাসনেস লেভেলটাকে ডিটোরিয়েট করে ফেলতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনাকে তাহলে রেডি করে ফেলতে হবে, যে হচ্ছে হলো যে এই চেস্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপর হচ্ছে যে একটা অ্যাসপিরেশন নিউমোনিয়াই বলেন, বা তার হচ্ছে হলো যে এই যে আদার পসিবিলিটিসগুলো, এই যে একটা হেমোরেজিক ট্রান্সফরমেশন বা ইনফার্ক্ট সাইজ বড় হয়ে গিয়েছে, এগুলো সবই কিন্তু আপনাকে, বা যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে হেমোরেজটা আরও বেশি বেড়েছে, এগুলো সবই হচ্ছে হলো যে আপনার তাকে তার কনসাস লেভেল বা তার ইউজুয়ালি যে নিউরোলজিক্যাল ফাংশন ছিল সেটাকে আরও ডিটোরিয়েট করে দিচ্ছে। তাহলে এই জিনিসগুলো আপনারা আশা করি মাথায় রাখবেন। তো এই দিক দিয়ে আমরা হচ্ছে যে কমপ্লিকেশনটা আমাদের মোটামুটি হয়ে গেল। আর এখন আমরা যদি আসি যে তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তা আপনাকে যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে, তাহলে আপনার ম্যানেজমেন্টটাও আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে বলা বলা দরকার। তা আপনার পরীক্ষায় যখনই আপনাকে কোনো ম্যানেজমেন্ট বলবে, বা ধরেন ইনভেস্টিগেশন বলবে, তো ইনভেস্টিগেশনে তো আমরা বললাম যে আগে হচ্ছে যে রুটিন ইনভেস্টিগেশনগুলো বলে তারপর আপনি স্পেশাল ইনভেস্টিগেশনগুলো বা ডেফিনিট ইনভেস্টিগেশনগুলো বলবেন। এখানেও তাই, এখানেও আগে হচ্ছে আপনি আগে জেনারেল মেজার্সগুলো আগে বলবেন। তাহলে আপনি আগে জেনারেল মেজার্সগুলো বলে তারপর আপনি স্পেসিফিক মেজার্সগুলো বলবেন। তাহলে দেখবেন যে আপনার আপনার প্রতি একটা ইমপ্রেশন তৈরি হয়েছে স্যারদের, যে হ্যাঁ, সে জিনিসগুলো খুব গুছিয়ে বলছে। তাহলে আপনি তাড়াহুড়া করবেন না। তাহলে হচ্ছে হলো যে জেনারেল মেজার্সের মধ্যে তাহলে আপনি তাহলে কি করবেন, আগে আপনি বলবেন যে তার একটা মেইনটেনেন্স অফ এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তার একটা এবিসি ম্যানেজমেন্ট আপনি আগে তাকে দিবেন, যে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিক মতো হচ্ছে কিনা, সার্কুলেশন ঠিক মতো আছে কিনা, সেই জিনিস আপনি কারেক্ট করবেন।
তারপর হচ্ছিল যে আপনি স্পেসিফিক জায়গাগুলোতে কেয়ার করবেন, যে তার একটা স্কিন কেয়ার লাগতে পারে, যে তার একটা যদি বেড সোর্স ডেভেলপ করে সেটা যেন না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। তারপর তার একটা কেয়ার অফ দ্য মাউথ, যেহেতু সে অনেক প্রলং না খেয়ে থাকবে, তাহলে তার মাউথটা যাতে ওখানে কোনো না হয়, ওরাল আলসার ডেভেলপ না করে বা ফাঙ্গাল ইনফেকশন না হয়, সেগুলো আপনি খেয়াল রাখবেন। তারপর হচ্ছে হলো যে তার একটা কেয়ার অফ দ্য আই লাগতে পারে, যে চোখটা অনেক সময় ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে, তাহলে কেয়ার অফ আই, কেয়ার অফ মাউথ, কেয়ার অফ স্কিন। তারপর কেয়ার অফ ব্লাডার অ্যান্ড বাওয়েল, তাহলে ব্লাডার অ্যান্ড বাওয়েলের কেয়ারটাও আপনাকে ইম্পর্টেন্ট, যে তার হচ্ছে কনস্টিপেশন হয়েছে কিনা, তাহলে সেটা আপনি ম্যানেজ করলেন। বা তার একটা ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে, তাহলে সেটার ব্যাপারে আপনি টেক কেয়ার করবেন, কারণ সেখান থেকে আপনার একটা ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনি আগে জেনারেল মেজার্স হিসেবে আপনি তাকে ম্যানেজ করবেন। তারপরে আমি যেমন বললাম যে তার হচ্ছে যে যদি হাইপার পাইরেক্সিয়া থাকে বা তার যদি তার হাইপার গ্লাইসেমিয়া থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনাকে কারেকশন করতে হবে, যে যে যদি তার আগে থেকে হাইপার গ্লাইসেমিয়া থাকে তাহলে তার হচ্ছে হলো যে তাহলে ইনসুলিন দেওয়া লাগতে পারে। আর এরপরে হচ্ছে হলো যে তার ব্লাড প্রেশারের ব্যাপারটি আপনাকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, যে দেখা গেল যে এই পেশেন্টের হাইপার টেনসিভ, তাহলে আপনি তাহলে তাকে কি করবেন, আপনি কি তাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিবেন কি দিবেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রথম 7 দিন কিছু শর্ত না থাকলে আপনি অবশ্যই তার এই মুহূর্তে অ্যান্টি হাইপারটেনসিভ দিবেন না। কারণ এখন যদি আপনি অ্যান্টি হাইপারটেনসিভ দেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আরও সেরেব্রাল হাইপোপারফিউশন হয়ে যেতে পারে। তবে কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করে দিতে পারে। যেমন হচ্ছে যে যদি তার একটা দেখা গেল যে তার একটা হাইপারটেনসিভ হার্ট ফেলিওর ডেভেলপ করে গেছে, বা তার একটা হাইপারটেনসিভ রেনাল ফেলিওর ডেভেলপ করে গেছে, বা তার একটা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপ করেছে, তাহলে এরকম যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সিগুলো যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তখন আবার চিন্তা করবেন না যে না অ্যান্টি হাইপারটেনসিভ এখন তো দেওয়া ঠিক হবে, তখন কিন্তু আপনাকে আবার অ্যান্টি হাইপারটেনসিভ ইমিডিয়েটলি স্টার্ট করে দিতে হবে। আদারওয়াইজ আপনি 7 দিন পর্যন্ত আপনি হচ্ছে হলো ওয়েট করবেন, এই কন্ডিশনগুলোর ছাড়া আপনি ওয়েট করবেন। এরপরে আপনি তাকে অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করতে পারেন। আর এরপরে আসি যে হচ্ছে হলো যে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যদি আপনার ইসকেমিক স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে হলো যে আপনি অ্যান্টিপ্ল্যাটিলেট দিতে পারেন, যে অ্যাসপিরিন দিতে পারেন। তবে এখানে আমরা যেটা বললাম যে যদি লার্জ ইনফ্রাক্ট হয়, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে তখন লার্জ ইনফ্রাক্টের সময় আপনি যদি অ্যান্টিপ্ল্যাটিলেট দেন, সেক্ষেত্রে অনেক সময় হেমোরেজিক ট্রান্সফরমেশন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এই ব্যাপারটি। আর এছাড়া হচ্ছে যে আপনি আদার যে কোমরবিডিটিগুলো রয়েছে সেগুলোর আপনি ট্রিটমেন্ট দিবেন। তারপর তার যেসব কমপ্লিকেশনগুলো হলো, তাহলে আপনি আবার গুছিয়ে বলবেন যে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, তার যে একটা হেমিপ্যারেসিস হলো, উইকনেস হলো, তাহলে সেটাও তো কারেক্ট করতে হবে। তাহলে আপনি বলবেন যে তার ফিজিওথেরাপি লাগবে। তারপর তার যেসব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, ইনফেকশন হলো, সেগুলোও তো আপনার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আপনি একটা ব্রড হেডিংয়ে রাখবেন যে এরপর আমি ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনগুলো করব। আর যদি একটা হেমোরেজিক স্ট্রোক হয়, তাহলে আপনার হচ্ছে হলো যে আপনার তো একটা নিউরোসার্জিক্যাল একটা ইন্টারভেনশন লাগতে পারে, যে তার একটা ওইখান থেকে ব্লাডটা যেটা, তো অনেক সময় যদি পেরিফেরাল হয় তাহলে সেক্ষেত্রে করা সম্ভব হয় বারহোল অপারেশনের মাধ্যমে, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের হচ্ছে হলো যে আহ, অনেক সময় যদি একদম সেন্ট্রালি হয়, তখন কিন্তু অনেক সময় ওই ব্লাডটা বের করা সম্ভব হয় না। আবার যদি হচ্ছে হলো যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়, সেক্ষেত্রে যেমন আমরা হচ্ছে হলো যে একটা ওষুধ দেই, নিমোডিপিন। তো নিমোডিপিন কিন্তু হচ্ছে হলো যে বাইরে কিন্তু সাধারণত আগে হচ্ছে যে ইনজেক্টেবল ইউজ করা হয়, যে আইভি 7 দিন দেয়, তারপরে হচ্ছে যে 7 থেকে 14 দিন দেয়, এরপরে আপনার ওরালি সুইচ করে টোটাল 21 ডেজ। কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু দেখা যায় যে বেশ, যেহেতু ইনজেক্টেবল দেওয়া ডিফিকাল্ট, এই জন্য হচ্ছিল যে ওরাল আমরা হচ্ছিল নিমোডিপিন দিচ্ছি। এছাড়া আরও কিছু নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন রয়েছে, সেগুলো করা যেতে পারে। আর এরপরে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে এখন নিউয়ার ট্রিটমেন্টস কি রয়েছে স্ট্রোকের ক্ষেত্রে, তা আপনাকে প্রশ্ন করে দেখতে পারে যে আপনি কতটুকু আপডেটেড, যে আপনি রিসেন্ট ট্রিটমেন্ট সম্পর্কে আপনার ধারণা রয়েছে কিনা। তাহলে রিসেন্ট ট্রিটমেন্টের মধ্যে যেটা করা হয়, একটা হচ্ছে হলো যে আপনার হচ্ছে যে রিপারফিউশন থেরাপি। রিপারফিউশন থেরাপিটা কি, যেটা হচ্ছিল যে আমরা, এটার আরেকটা নাম হচ্ছে ক্লট বাস্টার্স, মানে হচ্ছে ক্লটটাকে বাস্ট করে দিচ্ছে। তাহলে সেটা কি জিনিস, সেটা হচ্ছিল যে আমরা জানি যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যে একটা অ্যালটিপ্লেস বা টেনিপ্লেস, এরা যারা আছে, এরা কিন্তু হচ্ছে হলো যে এর ক্লট যেটা জমা হয়, সেই ক্লটটাকে হচ্ছে হলো ডিজলভ করে দেয়।
তাহলে তার আবার সে আগের মতোই তার হচ্ছে যে এরকম নিউরোলজিক্যাল ফাংশন কিন্তু ফিরে আসে, সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে। তো এটা অবশ্য বাইরের দেশে আরো অনেক দিন আগে থেকেই চলছে, আমাদের দেশেও আশা করি কিছু কিছু জায়গায় কিন্তু প্র্যাকটিস হচ্ছে। তো এটা একটা ব্যাপার। আর এখন যেটা রিসেন্ট যেটা ট্রিটমেন্ট চলছে, যেটা হচ্ছে 2015 সাল থেকে, কিন্তু বেশি দিন হয়নি শুরু হয়েছে, এটা বলে যে এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট। তাহলে এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট হচ্ছিল যে আপনার ওইখানে আপনি জাস্ট আমরা করোনারি এনজিওগ্রাফি যেরকম করি সেরকম ভাবে আপনাকে হচ্ছিল যে ডাই দিয়ে দেখে যে আপনার কোন কোন ব্রেনের কোন কোন পার্টে আপনার ব্লকসটা রয়েছে। তাহলে সেই ব্লকের উপর আপনার হচ্ছে ট্রিটমেন্ট কিন্তু করতে পারে। তাহলে হচ্ছে যে এটাকে হলো এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে যে আপনার হচ্ছে রিসেন্ট ট্রিটমেন্টস এগুলো। তো এই জিনিসগুলোই হচ্ছিল যে আশা করি যে একটা স্ট্রোকের যদি আপনার লং কেস পড়ে তাহলে সেই এই কেসগুলোই হচ্ছিল যে এই ধরনের প্রশ্নগুলোই আপনাকে করবে। আশা করি যে এই ডিসকাশনটির পরে আপনাদের একটু কিছুটা হলেও আপনাদের ক্লিয়ার হবে বা হেল্প হবে যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে দিতে হবে। তো স্ট্রোক নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেললাম। তো আমাদের আরো কিছু দুই একটা টপিক রয়েছে, সেগুলো নিয়ে আমাদেরকে তাহলে আগাতে হবে। তো আরেকটা যেটা টপিক রয়েছে যেটা আমরা বলেছি যে প্যারাপ্যারেসিস। তাহলে প্যারাপ্যারেসিসটা কি জিনিস? প্যারাপ্যারেসিসটা হচ্ছিল যে উইকনেস অফ বোথ লিমস। তাহলে সেটা হচ্ছিল যে লোয়ার লিমস হতে পারে, আপার লিমস হতে পারে। তো সাধারণত আমরা হচ্ছে যে লোয়ার লিমসটাকেই আমরা কমনলি পাই, কারণ ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যালি কিন্তু আপার লিম ইনভলভমেন্ট যদি হয়ে যায় তাহলে লোয়ার লিম্বের ইনভলভমেন্টও থাকাটা এক্সপেক্টেড। তো এরকম আমরা একটা প্যারাপ্যারেসিস পেতে পারি। তাহলে প্যারাপ্যারেসিস যদি পাই আমরা একটা পেশেন্টের, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। তাহলে একটাকে আমরা টার্ম ইউজ করি হচ্ছে হলো স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস, আরেকটাকে আমরা টার্ম ইউজ করি হচ্ছে হলো ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস। তাহলে স্প্যাস্টিক আর ফ্ল্যাসিড, স্প্যাস্টিক মানে কি যে মানে একদম শক্ত হয়ে আছে এরকম হচ্ছিল যে স্প্যাস্টিক। আর ফ্ল্যাসিড মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বলে থলথলে, মানে হচ্ছিল যে জিনিসটা খুবই মানে মনে হচ্ছে যে ভিতরে একদম নরম এরকম কিছু। তো স্প্যাস্টিক আর ফ্ল্যাসিড টার্মটা আমরা কখন কার ক্ষেত্রে ইউজ করি? যদি একটা আপার মোটর নিউরন লেশন থাকে তখন আমরা এরকম আপার মোটর নিউরনের ফাইন্ডিংস পাই, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে হলো যে এই স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস। আর যদি আমরা লোয়ার মোটর নিউরনের মতো লেশনের মতো ফাইন্ডিংস পাই তাহলে হচ্ছিল আমরা বলি ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস। তার মানে হচ্ছিল যে আমরা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিসে কি পাবো? স্প্যাস্টিক এবং ফ্ল্যাসিড দুটোতেই কিন্তু আমরা উইকনেস অফ দ্য বোথ লোয়ার লিম্স পাচ্ছি। কিন্তু স্প্যাস্টিকের ক্ষেত্রে আমরা যদি এক্সামিনেশন করি তাহলে হচ্ছে টোনটা পাবো অনেক বেশি, তার হচ্ছিল যে অনেক ইনক্রিজ টোন থাকবে। তারপর হচ্ছিল যে আমি যদি তার এক্সামিনেশন অফ দ্য রিফ্লেক্স করি তাহলে যদি ডিপ রিফ্লেক্সেস দেখি তাহলে তার ওই টেন্ডন রিফ্লেক্সগুলো থাকবে অনেক এক্সারেটেড, অনেক বেশি বেশি পাওয়া যাবে, দেখা যাবে যে খুব লাভ দিচ্ছে। আর হচ্ছিল যদি প্ল্যান্টার দেখি তাহলে প্ল্যান্টার এক্সটেন্সর আমি পেতে পারি। তাহলে এই ফাইন্ডিংসগুলো আমার হচ্ছে হলো যদি আমি পাই তাহলে আমি ধরে নিব যে তার একটা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস। এডিশনালি আমরা যেমন ক্লোনাস পেতে পারি, ক্লোনাসও হচ্ছে আরেকটা ভার্সন। তাহলে ক্লোনাসও আমাকে ডিনোট করবে যে এটা একটা আপার মোটর নিউরনের লেশন। অন দ্য আদার হ্যান্ড যদি আমি দেখি যে পেশেন্টের হচ্ছিল উইকনেসটা হচ্ছে খুব ফ্ল্যাসিড এবং টোনটা হচ্ছে একদম কমে গেছে, হাইপোটোনিয়া, আমি যদি পাটা আমি উপর থেকে নিচে ফেলাই দেখি ঝপ করে পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে তার নিজের কোনো টোনই নাই। তাহলে এরকম হলে আমার হচ্ছে হলো যে তাহলে তার ফ্ল্যাসিড এরকম আমি এক্সপেক্টেড। আরেকটা হচ্ছে হলো যে তার যদি আমি রিফ্লেক্স দেখি তাহলে রিফ্লেক্সগুলো কিন্তু আমি পাবো অ্যাবসেন্ট, তাহলে সেরকম হতে পারে। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই যে স্ট্রোকের ক্ষেত্রেও কিন্তু আপনি যেই সাইডে হেমিপ্যারেসিস পাচ্ছেন সেখানে কিন্তু আপনি এরকম আপার মোটর নিউরন লেশন পাওয়ার কথা। তবে একটা জিনিস হতে পারে যে স্ট্রোক বা এই যে এরকম স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস আপনি চিন্তা করছেন যে তার টোনটা হয়তো বেশি, কিন্তু আপনি স্ট্রাইক করলেন দেখা গেল যে কোনো রিফ্লেক্স আপনি পেলেন না। তো তখন আপনি তো একটু মানে ধাক্কা খেলেন যে এটা কি হলো, আমি তো মিলাতে পারছি না, এটা তো রিফ্লেক্সটা এক্সাইটেড হলো, বা স্যারের সামনে আপনাকে রিফ্লেক্স করতে বললো, আপনি হ্যামার দিয়ে আপনি স্ট্রাইক করলেন কিন্তু দেখা গেল যে কোনো এলিসিট হলো না। তো তখন আপনি তো ডিসঅ্যাপয়েন্টেড যে কি হলো, স্যাররাও তাকাবে। তো তখন কিন্তু আপনি স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে পারেন যে আপনাকেও স্যাররা জিজ্ঞেস করতে পারেন যে এটা কেন হলো, কেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি তো যদি স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস বলেন বা হেমিপ্যারেসিস পেলেন তাহলে আপনি রিফ্লেক্স পেলেন না কেন? তাহলে একটা হতে পারে যে পেশেন্টের হয়তো তার একটা স্পাইনাল শক, শুরুতে যে স্পাইনাল শক থাকে
সেটার কারণে হচ্ছিল যে রিফ্লেক্সটা এই মুহূর্তে এলিসিট নাও হতে পারে। তাহলে আপনার উত্তর হবে যে পেশেন্ট মে বি অন স্পাইনাল শক, এটা একটা পসিবিলিটি হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে পেশেন্টের আদার কোনো নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন আছে যেটাতে এরকম রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়। ধরেন আপনার তার একটা পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, যে পেশেন্টের স্ট্রোক হয়েছে, ধরেন এই পেশেন্টের ডায়াবেটিসও ছিল, তাহলে সেই ডায়াবেটিক পেশেন্টের তার পেরিফেরাল নিউরোপ্যাথি ছিল, সেটার কারণেও কিন্তু তার হচ্ছে যে রিফ্লেক্সটা এলিসিট নাও হতে পারে। তো এই যে এই উত্তরগুলো যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি এক্সামিনারকে আপনি সামলাতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছিল যে সে তাহলে একটা লজিক্যাল অ্যান্সার দিতে পেরেছে। তাহলে যেটা আমরা আবার আগের টপিকে ফিরে আসি যে তাহলে ফ্ল্যাসিড হলে আমাদের এরকম লোয়ার মোটর নিউরনের মতো আমরা এক্সপেক্টেড। তো এখন এই যে যে স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস যেটা আছে, তাহলে এই স্প্যাস্টিক প্যারাপ্যারেসিসের ক্ষেত্রে এটাকে আবার হচ্ছিল আমি দুই ভাগে ভাগ করতে পারি। স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস, স্প্যাস্টিককে আমি দুই ভাগে ভাগ করব, হচ্ছে একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা হচ্ছে নন কম্প্রেসিভ। তাহলে কম্প্রেসিভ মানে কি, যে একটা চাপ দিয়েছে, কম্প্রেস করেছে। আর নন কম্প্রেসিভ হচ্ছে চাপ ছাড়াই, কম্প্রেশন ছাড়াই তার এরকম প্যাথোলজি হয়েছে। এখন আপনার কিন্তু যদি প্যারাপ্যারেসিস পান, একটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার লেশনটা কিন্তু সাইটটা কি। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য লেশন, ওয়্যার ইজ দ্য লেশন অ্যান্ড ওয়াই ইজ দ্য লেশন। তাহলে লেশনটা কি লেশন এবং এটা কোথায় হয়েছে এবং কেন হয়েছে। তাহলে এই লেশনটা যেটা হয়েছে, যদি আপনি প্যারাপ্যারেসিস পান তাহলে আপনি ধরে নেবেন যে আপনার লেশনটা হচ্ছে হলো মোস্ট লাইকলি স্পাইনাল কর্ডে। সেন্ট্রাল কিছু কজও আছে যেখানে প্যারাপ্যারেসিস হয়, যেমন প্যারাসাইজাটাল মেনিনজিওমা আছে বা ভেনাস থ্রোম্বোসিস আছে, এগুলোতে এরকম প্যারাপ্যারেসিস হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের ধরে নিতে হবে যে প্যারাপ্যারেসিস পেয়েছেন, তার মানে লেশনটা হচ্ছে স্পাইনাল কর্ডে। তাহলে সেই স্পাইনাল কর্ডেই আইদার কম্প্রেশন হয়েছে, যদি কম্প্রেশন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলছি কম্প্রেসিভ কম্প্রেসিভ কজ, কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। অথবা যদি যদি কম্প্রেশন ছাড়াই যদি হয়ে থাকে স্পাইনাল কর্ডের লেশনটা, তাহলে আমরা বলবো যে নন কম্প্রেসিভ। তাহলে এই কম্প্রেসিভ যদি আমার চিন্তা করি, আমরা আগে কম্প্রেসিভে আসি। তাহলে কম্প্রেসিভের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো যে কি কি কারণে কম্প্রেশনটা হতে পারে। তাহলে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কম্প্রেশনটা হয় সেটা হচ্ছে হলো যে একটা বোনি ইনভলভমেন্টের কারণে। এই বোনি ইনভলভমেন্টটা হচ্ছে মানে ভার্টিব্রা, আমরা জানি স্পাইনাল কর্ডের পাশে হচ্ছে পাশের স্ট্রাকচারই হচ্ছে ভার্টিব্রা। তাহলে ভার্টিব্রাতে যদি একটা কোনো ইনভলভমেন্ট হয়, সেই ভার্টিব্রার যদি গিয়ে আমার হচ্ছে ওই স্পাইনাল কর্ডে হচ্ছে হলো যে এই চাপ দেয়, তাহলেই কিন্তু হচ্ছে হলো যে আমার এরকম কম্প্রেসিভ মায়োলোপ্যাথি হতে পারে। আবার হচ্ছে হলো যে কিছু ওই পাশে যে ওখানে যে স্পাইনাল কর্ডের পাশে যে মেনিনজিয়াস আছে, কর্ডের ভিতরে কিছু লেশন হয়, সেখান থেকেও কিন্তু আমার হচ্ছে হলো যে এই কম্প্রেশনটা হতে পারে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে, যেহেতু আপনারা আন্ডার গ্র্যাজুয়েট, আপনাকে যদি জিজ্ঞেস করে যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ কি, তাহলে আপনি বলবেন যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ তিনটা টি সবার আগে বলবেন। যে এক নাম্বার হচ্ছে ট্রমা, দুই নাম্বার হচ্ছে টিউমার, আর নাম্বার 3 হচ্ছে টিউবারকুলোসিস। তাহলে ট্রমা মানে একটা দেখা গেল যে একটা ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়েছে, সেখান থেকে কিন্তু এরকম একটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথি হতে পারে। আবার দুই নাম্বার হচ্ছে হলো যে একটা টিউমার, তাহলে সেই টিউমারটা একটা হচ্ছিল যে একটা মেনিনজিয়াল টিউমার হতে পারে। যেমন মেনিনজিয়াল যদি টিউমার হয় তাহলে 3টা টিউমার কমনলি হয়ে থাকে। আমি বলি মনে রাখি, যেহেতু মেনিনজিয়ালের ফার্স্টের 3টা লেটার কি, MEN, মেনিনজিয়াল, তাহলে ওই 3টা টিউমারই মেনিনজিওমা, এপিনডাইমোমা আর হচ্ছে নিউরোব্লাস্টোমা, নিউরোফাইব্রোমা। তাহলে এই 3টা টিউমার কিন্তু হচ্ছে হলো যে আপনার এই মেনিনজেসের টিউমার, যারা হচ্ছে এরকম কম্প্রেস করতে পারে। তাহলে একটা ভার্টিব্রাল ফ্র্যাকচার মানে ট্রমা, সেটা হতে পারে। তারপর কিছু টিউমার যেটা হচ্ছে হলো যে মেনিনজিয়াল টিউমার হতে পারে। আবার হচ্ছে হলো যে মেডুলারি টিউমার হতে পারে, তারা হচ্ছে হলো যে এখানে কম্প্রেস করতে পারে। আর 3 নাম্বার হচ্ছিল টিউবারকুলোসিস, মানে হচ্ছে পর্স ডিজিজ, আমরা যেটা বলি বোন টিবি, এটার আরেক নাম হচ্ছে পর্স ডিজিজ। তাহলে সেখান থেকেও কিন্তু এরকম আমাদের ভার্টিব্রাল ইনভলভমেন্ট হয়ে স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। তাহলে হচ্ছে হলো যে আমাদের 3টা টি আমরা সহজের জন্য আমরা মনে রাখবো যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথির 3টা টি মনে রাখবো। আর নন কম্প্রেসিভের কিছু কজ রয়েছে। নন কম্প্রেসিভের মধ্যে যেমন আপনাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি যেটা হচ্ছিল যে ট্রান্সভার্স মায়োলাইটিস। তাহলে প্রথমে আপনি ট্রান্সভার্স মায়োলাইটিসটা যদি বলেন তাহলে স্যারদের ইমপ্রেশন ভালো হবে যে হ্যাঁ
যেহেতু এটা কমনটাকেই সে ফার্স্টে বলেছে। এরপরে আরও কিছু নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি রয়েছে, সেগুলো আপনি 3-4টা বড়জোর মনে রাখতে পারেন। আপনার অনেক লিস্ট রয়েছে, সবগুলো আপনি মনে রাখার দরকার নেই, তবে আপনি 3-4টি মনে রাখতে পারেন। যেমন একটি কমন সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, তাহলে এটা একটা 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 কজ। তারপর যেমন হচ্ছে হলো যে ফ্রেডরিক্স অ্যাটেক্সিয়া, এটা একটা কজ। নিউরোসিফিলিস, এটা একটা কজ, ঠিক আছে। তারপর হচ্ছে হলো যে মাল্টিপল স্ক্লেরোসিসে হতে পারে, এটা একটা কজ। তাহলে এইগুলো কয়েকটা আপনি কজ আপনি মনে রাখতে পারেন যে নন কম্প্রেসিভে যদি স্যাররা আপনাকে একান্তই জিজ্ঞেস করে যে তুমি কি বলতে পারো কয়েকটা নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ, তাহলে আপনি তখন 3-4টা আপনি নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ আপনি বলে দিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে হলো যে আমাদের এই কম্প্রেসিভ আর নন কম্প্রেসিভ, এখন আপনি তো পরীক্ষায় প্যারাপ্যারেসিস পাবেন, তাহলে আপনাকে কিন্তু এক্সামিনেশন যখন করবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথি না নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি, তুমি কীভাবে বুঝলে? তাহলে তখন আপনারা আবার চিন্তায় পড়ে যাবেন যে এটা তাহলে তো দুটোই তো স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস হয়, তাহলে আমি তাহলে এখানে পার্থক্য করব কীভাবে যে এটা কম্প্রেসিভ না নন কম্প্রেসিভ। তাহলে কম্প্রেসিভের ক্ষেত্রে আপনি হচ্ছে হলো যে তাহলে আগে হচ্ছে যে আপনার কিছু জিনিস আপনি পাবেন, যেমন হচ্ছে যে আপনার কম্প্রেসিভ মায়োলোপ্যাথির ক্ষেত্রে কিন্তু ডেফিনিট সেন্সরি লেভেলটা এক্সপেক্টেড। তাহলে আপনি যখন প্যারাপ্যারেসিস পাবেন, প্যারাপ্যারেসিস পেলেন এবং রিফ্লেক্স দেখলেন, রিফ্লেক্স দেখে আপনি দেখলেন যে সব কিছু হচ্ছে আপার মোটর নিউরনের সাইনের মতো, তাহলে আপনি হচ্ছিল যে বুঝলেন যে এটা একটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। এরপর আপনি যখন সেন্সরি এক্সামিনেশন করতে যাবেন, তখন আপনি যখন নিচের থেকে উপরে আসবেন তো বলবে যে না আমি তো বোধ পাচ্ছি না বা কম পাচ্ছি। তো করে 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 যখন উপরে আসবেন দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গায় সে বলছে যে হ্যাঁ আমার এখানেই হচ্ছে হলো যে আমি লাস্ট বোধ পাচ্ছিলাম না, উপরে আমি দেখছি যে হ্যাঁ অনুভূতি পাওয়া যাচ্ছে। তাহলে আপনি একটা নির্দিষ্ট জায়গা কিন্তু আপনি ডেফিনিট করতে পারলেন যে হ্যাঁ এই জায়গাতে হচ্ছিল তার সেন্সরি লেভেল, তাহলে এখানেই ইনভলভমেন্টটা হয়েছে। তাহলে এরকম একটা সেন্সরি লিমিট যদি থাকে ডেফিনিট, তাহলে আপনার এটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথির পক্ষে যাবে, এক্সেপ্ট ওয়ান, যেটা হচ্ছে একটা নন কম্প্রেসিভ কজ, যেটা হচ্ছে ট্রান্সভার্স মায়োলাইটিস। ট্রান্সভার্স মায়োলাইটিসে কিন্তু নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি হওয়া সত্ত্বেও এখানে ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে। তাহলে আদারওয়াইজ বাকি সব কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতে আমরা ডেফিনিট সেন্সরি লেভেল পাচ্ছি। তাহলে এটা একটা গেল। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে হলো যে আমার ব্লাডার বাউল ইনভলভমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কম্প্রেসিভ মায়োলোপ্যাথির ক্ষেত্রে আমরা আর্লি চেঞ্জটা পাবো, এক্সেপ্ট আবার এখানে একই জিনিস এই ট্রান্সভার্স মায়োলাইটিসের ক্ষেত্রে হচ্ছিল ট্রান্সভার্স মায়োলাইটিস নন কম্প্রেসিভ হওয়ার সত্ত্বেও আর্লি আমরা ব্লাডার বাউল ইনভলভমেন্ট পাবো। আর নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতেও আমরা ব্লাডার বাউল ইনভলভমেন্ট পাবো, কিন্তু সেটা হবে একটু পরের দিকে, লেট ফিচার। কিন্তু আর্লি ব্লাডার বাউল ইনভলভমেন্টটা আমরা কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতে প্লাস নন কম্প্রেসিভের মধ্য থেকে ট্রান্সভার্স মায়োলাইটিসেই আমরা পাচ্ছি। আচ্ছা, এছাড়া হচ্ছিল যে আমরা এই যে ইনভলভমেন্ট যেটা পাচ্ছি সেখানে কিন্তু হচ্ছে হলো যে অ্যাসিমেট্রিক্যালটা সাধারণত কম্প্রেসিভের ক্ষেত্রে হয়, কারণ কম্প্রেশনটা যে হয় এক এক দিকে সব কিছু সিমেট্রিক্যাল হয় না, তো যার কারণে হচ্ছে হলো যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথিটা হয় অ্যাসিমেট্রিক্যাল। আর অন দ্য আদার হ্যান্ড ওই নন কম্প্রেসিভের ক্ষেত্রে হলো ইনভলভমেন্টটা সিমেট্রিক্যাল আসে। আর পেইন বা রুট পেইন, এই জাতীয় রুট পেইন বা পেইনগুলো কিন্তু কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতে আমরা এক্সপেক্টেড বেশি, আর নন কম্প্রেসিভে এরকম পেইন বা রুট পেইন আমরা এরকম পাবো না। তাহলে এই যে ফিচারগুলো আছে, তাহলে আমরা আশা করি যে এই 4-5টা যদি আমরা পয়েন্ট বলতে পারি তাহলে স্যাররা স্যাটিসফাইড হবে যে হ্যাঁ সে কম্প্রেসিভ এবং নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি সে পার্থক্য করতে পেরেছে। তাহলে আমাদের এভাবেই বলতে হবে। তাহলে একটা যদি কম্প্রেসিভ মায়োলোপ্যাথির পেশেন্ট হয় বা একটা যদি স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস, তাহলে সাধারণত ফিচারগুলো কি থাকে? সাধারণত আমরা তো অলরেডি বললাম যে একটা উইকনেস থাকবে, তার একটা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস থাকবে, তাই না? আর এছাড়া তার হচ্ছে যে একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে, আর তার হচ্ছে একটা ব্লাডার বাউল ইনভলভমেন্ট থাকবে, ব্যাকে পেইন থাকতে পারে, আপনার যে জায়গায় সে দেখা যেতে পারে লোয়ার ব্যাকে বা এরকম পেইন থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো যে তার হচ্ছে একটা ওই জায়গার মধ্যে একটা হাইপারস্থেশিয়া একটা ফিলিংস থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে হলো যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমরা এক্সপেক্টেড ফাইন্ডিং। আচ্ছা, নেক্সট যেটা হলো যে আমাদের যে নন এই নেক্সট যেটা হলো যে আমাদের একটা যদি আমি একটা প্যারাপ্যারেসিস পাই ইনভেস্টিগেশন কি করব আমি, তাহলে কোন কোন টেস্ট আমাকে করতে হবে? তাহলে টেস্টের মধ্যে যেটা হচ্ছে হলো যে আমার প্রথম যেহেতু আমরা আবার হচ্ছিল যে ওইসব ইনভেস্টিগেশনগুলো আমরা রুটিন ইনভেস্টিগেশনগুলো আবার গুছিয়ে বলবো,
আর সেই সাথে সাথে হলো যে আমাকে যে আলাদা করে এমআরআই করতে হবে। তাহলে এমআরআইটাই হচ্ছিল আমার ডেফিনিট ইনভেস্টিগেশন। কিন্তু আপনি এমআরআই বলার আগে স্যারদেরকে আপনি খুশি করার জন্য আগে এক্স-রেটা বলবেন। কারণ আপনি আবার তাহলে বুঝাতে পারবেন যে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করছেন, যে আপনি চিন্তা করে দেখুন যে আপনার এক্স-রে, একটা স্পাইনের এক্স-রে করাটা বেশি সহজ নাকি এমআরআই করার বেশি সহজ? অবশ্যই এক্স-রে, আপনি ইমিডিয়েটলি এক্স-রে করতে পারবেন। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এক্স-রে আগে কেন করতে চাও, এক্স-রেতে তুমি কি কি ফিচার এক্সপেক্ট করছো। তাহলে আপনি বলতে পারেন যে যে যেহেতু আমি যদি চিন্তা করি যে একটা কম্প্রেসিভ মায়োলোপ্যাথি, তাহলে ওই এক্স-রে স্পাইন করলে আমি ওখানে কিন্তু একটা ফ্র্যাকচার দেখতে পারি, যে ওখানে কোনো ভার্টিব্রাল ফ্র্যাকচার রয়েছে কিনা। বা আমার যদি পরস ডিজিজ থাকে, তাহলে পরস ডিজিজের জন্য যে এক্স-রেতে যেরকম প্যারাভার্টিব্রাল অ্যাবসেসের শ্যাডো থাকতে পারে বা ভার্টিব্রাল ফ্র্যাকচার থাকতে পারে, সেগুলো কিন্তু আমি এক্স-রে স্পাইনে দেখতে পারি। বা টিউমারের জন্য কিন্তু ওখানে লাইটিক লেশন, মেটাস্টেসিস আছে কিনা, বা ওই টিউমারের জন্য কোনো লাইটিক লেশন আছে কিনা, বনি লাইটিক লেশন আছে কিনা, সেগুলো কিন্তু সবই আমি একটা এক্স-রে স্পাইন করেই আমি কিন্তু ধরতে পারবো। তাহলে সেটা আমার জন্য বেশ কার্যকর হবে। বাই দিস টাইম আমি যখন পেশেন্টকে ম্যানেজ করে ফেলবো, তখন আমি যদি এমআরআই সিরিয়াল পেয়ে যাই বা এমআরআই করতে পারি, তাহলে তখন আমি এমআরআই করে ডায়াগনোসিস করব। কারণ আমাদের দেশের সিস্টেম তো একরকম না। তাহলে সেভাবেই আমাকে প্র্যাকটিক্যালি জিনিসটা অ্যান্সারটা করতে হবে। তাহলে এমআরআই করে ফেলবো। আর এখানে কিন্তু আমাকে যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কি, যে আমার তাহলে যে পেশেন্টকে হসপিটালাইজ, তাহলে আপনি তাকে বলবেন যে আমি দিস পেশেন্ট নিডস ইমিডিয়েট হসপিটালাইজেশন। কারণ পেশেন্টকে আপনার ইমিডিয়েট ভর্তি না করলে কিন্তু এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, তাই না? আর এরপরে যে আপনার পেশেন্টকে দিতে হবে কি, যে তাকে একটা আইভি মিথাইল প্রেডনিসোলন দিতে হবে। কারণ যে কম্প্রেশন হচ্ছে, সেই কম্প্রেশনে কিন্তু দুই রকমের চেঞ্জ হচ্ছে। একটা যে ওখানকার যে আর্টারি এবং ভেনাস আছে, সেখানে আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়ে ইস্কেমিয়া হচ্ছে, আর ওইখানে ভেনাস অবস্ট্রাকশন হয়ে এখানে ইডিমা হচ্ছে। ও দুই মিলে যে স্পাইনাল কর্ডটাকে একদম নেক্রোসিস করে দিচ্ছে। তাহলে আপনাকে ওই ইডিমাটাকে আপনার কমাতে হবে। তাহলে ওই কম্প্রেশনটাকে কমানোর জন্য আপনি তাকে একটা আইভি মিথাইল প্রেডনিসোলন দিবেন। যেহেতু আইভি মিথাইল প্রেডনিসোলন খুব দ্রুত কার্যকর হবে, তাহলে সেজন্য যে আপনি আইভি মিথাইল প্রেডনিসোলন ইমিডিয়েটলি স্টার্ট করে দিবেন। আর অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ডিকম্প্রেশন লাগবে, যে পেশেন্টটাকে ওই যেটা কম্প্রেসড হয়ে আছে ওটাকে তো ছোটাতে হবে। তাহলে সেই জায়গাটাকে আপনি সার্জিক্যাল ডিকম্প্রেশন করবেন। অনেক সময় রেডিওথেরাপিও লাগতে পারে, যে তার যেহেতু বোন ইনভলভমেন্ট হয়েছে, তাহলে রেডিওথেরাপি আমাকে লাগতে পারে। তাহলে এই জিনিসগুলো এডিশনালি বলবেন। এছাড়া আপনি আবার ওই যে আমরা যেরকম স্ট্রোকে যেরকম করে বললাম যে তার তো এখানে ব্লাডার বয়েল ইনভলভমেন্ট হবে, তাহলে তার আছে কেয়ার অফ দ্য ব্লাডার, কেয়ার অফ দ্য বয়েল। তাহলে এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করেন, তাহলে কিন্তু এক্সামিনার বুঝবে যে আপনি বেশ সব কিছুকে আপনি কম্প্রিহেন্সিভভাবে গুছিয়ে নিয়ে আপনি আপনার প্রিপারেশন নিয়েছেন। তাহলে এইভাবেই আমাদের উত্তরগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখন আসি যে যে আমাদের এর মধ্যে যেমন এই প্যারাপ্যারেসিসের ক্ষেত্রে আমাকে আলাদা করে হিস্ট্রিতে আমার কি কি আমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে কি কি আমি জিজ্ঞেস করব, যেমন যে যেহেতু প্যারাপ্যারেসিস, তাহলে আমার যে সাধারণত যদি ট্রান্সভার্স মায়ালাইটিস হয়, বা যদি ফ্ল্যাসিড, আমি তো এখনো জানি না যে এটা কি ধরনের। আমি তো এক্সামিনেশন করে আমি বের করব যে এটা স্প্যাস্টিক নাকি ফ্ল্যাসিড। আমি দেখতে পাচ্ছি তো একটা প্যারাপ্যারেসিস। তাহলে বোথ ট্রান্সভার্স মায়ালাইটিস এবং জিবিএস এর ক্ষেত্রে কিন্তু আপনার সাধারণত একটা প্রিসিডিং একটা ইনফেকশনের একটা হিস্ট্রি থাকতে পারে। তাহলে একটা ইনফেকশন বা একটা ভাইরাল ফ্লু বা একটা ভ্যাকসিনেশন, এরকম কোনো একটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, এরকম কিন্তু আপনার একটা হিস্ট্রি আছে কিনা, তার যদি কয়েকদিন আগে থাকে, তাহলে কিন্তু আমার তাহলে এটার পক্ষে যাবে যে এটা একটা ট্রান্সভার্স মায়ালাইটিস বা একটা জিবিএস, এটা কিন্তু হতে পারে। তাহলে এটা একটা হিস্ট্রি নিব। তারপরে যে আমরা যেহেতু সাসপেক্ট করছি যে একটা ট্রমার কারণে কম্প্রেসিভ, মানে তাদের আপনি ট্রমার হিস্ট্রিটা আপনি আলাদা করে নেবেন। তারপর যেহেতু আপনি টিউবারকুলোসিস পরস ডিজিজ, তাহলে তার পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে কিনা, তাহলে সেটার দিকে আপনি গুরুত্ব দিবেন। তারপর তার টিউমারের জন্য ম্যালিগনেন্সির যে আদার কোনো ফিচার, সেরকম কোনো কিছু আছে কিনা, যে তার একটা ফিভার ছিল, একটা লো গ্রেড ফিভার ছিল, ওয়েট লস ছিল, লস অফ অ্যাপেটাইট ছিল, তাহলে আপনার মনে করতে পারেন যে তাহলে একটা ম্যালিগনেন্সি ছিল। বা তার একটা পাস্ট হিস্ট্রি অফ কোনো ম্যালিগনেন্সি ছিল কিনা, দেখা গেল একটা ফিমেল পেশেন্ট, তার একটা ব্রেস্ট কার্সিনোমা ছিল, তাহলে সেখান থেকে তাহলে তার হয়তো মেটাস্টেসিস হয়ে গেছে, সে হয়তো ট্রিটমেন্ট পেয়ে গেছিল, কিন্তু এখন আবার সেটা মেটাস্টেসিস হয়ে গেছে, সেখান থেকে আপনার এরকম বোন ইনভলভমেন্ট হয়েছে। বা একটা প্রোস্টেটিক কার্সিনোমা ছিল আগে, সেখান থেকে তাহলে তার যে মেটাস্টেসিস হয়েছে। তাহলে এই হিস্ট্রিগুলো কিন্তু আপনি প্যারাপ্যারেসিসের ক্ষেত্রে
আপনি খেয়াল রাখবেন যে এই জিনিসগুলো আপনি যখন পজিটিভ থাকুক না থাকুক আপনি এটা হিস্ট্রিতে জিজ্ঞেস করবেন এবং হিস্ট্রিতে আপনি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করবেন। কারণ আপনাকে তো স্যারকে দেখাতে হবে যে আপনি এই জিনিসগুলো চিন্তা করেছেন। যখন আপনি ওইগুলো বলবেন তখন স্যাররা বুঝবে যে হ্যাঁ সে ওই ডিফারেন্সিয়ালসগুলো মাথায় রেখেছে এবং ওগুলোর পক্ষে বিপক্ষে সে যুক্তি স্থাপন করেছে। তাহলে এই হিস্ট্রিগুলো আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছিল যে তাহলে আমরা যে লাস্ট দুটো টপিক রয়েছে জিবিএস এবং ট্রান্সভার্স মাইলাইটিস, তো আমরা ওই দুটার সম্পর্কে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে সেখানে কি কি প্রশ্ন করে সেগুলো নিয়ে আমরা একটু জাস্ট টাচ করব। তো যেমন হচ্ছে যে আপনার হচ্ছে হলো যে ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস। তাহলে ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস যদি একটা আসে তাহলে আপনার জিবিএস হওয়ার সম্ভাবনা আপনার পরীক্ষার লং কেস হিসেবে খুব বেশি। তো ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস যখন আপনি পান তাহলে ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হওয়ার ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে কতগুলো জায়গায় কিন্তু ইনভলভমেন্ট হয়েছে। এটা হতে পারে যে আইদার একটা হতে পারে যে তার একটা অ্যান্টেরিয়র হর্ন সেলে ইনভলভমেন্ট হয়েছে। তাহলে যদি অ্যান্টেরিয়র হর্ন সেল যেমন পোলিওতে অ্যান্টেরিয়র হর্ন সেল ইনভলভমেন্ট হয় তাহলে সেখানে কিন্তু এরকম ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে তার একটা পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হতে পারে। তাহলে পেরিফেরাল নার্ভের মধ্যে যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি একটা পসিবল, যেখানে এরকম ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস নিয়ে আসতে পারে। তারপরে যে আমরা জিবিএস যেটা বলছি তাহলে সেটাও কিন্তু এরকম নিয়ে আসতে পারে। তারপর যে কোনো একটা মায়োপ্যাথি, তাহলে হচ্ছিল যে কোনো মাসকুলার ডিসঅর্ডার, তারাও কিন্তু এরকম আপনার হচ্ছিল যে এই ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে যে আপনার একটা নিউরোমাসকুলার জাংশনে যদি কোনো ইনভলভমেন্ট হয়, যেমন একটা মেটাবলিক কজ আমরা খুব কমনলি পাই যে এখানে হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, তাহলে সেটা কিন্তু নিউরোমাসকুলার ইনভলভমেন্টের জন্যই হচ্ছে। তাহলে সেটা একটা পসিবল, এটা একটা হতে পারে। মায়াস্থেনিয়া গ্রেভিস আমরা জানি যে নিউরোমাসকুলার, তাহলে সেই নিউরোমাসকুলার জাংশনে সেখানে একটা প্রবলেম থেকে কিন্তু আপনার এরকম ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হতে পারে। আবার হচ্ছে যে নার্ভ রুট ইনভলভমেন্টের জন্য কিন্তু ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হতে পারে। নার্ভ রুট যেমন কডা ইকুইনাস সিনড্রোম, তাহলে সেখানেও কিন্তু এরকম ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস নার্ভ রুট ইনভলভমেন্টের জন্য হয়। তাহলে এগুলো বলার উদ্দেশ্য যে আপনার একটা যখন ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস পাবেন আপনি এই কজগুলোকে মাথায় রাখবেন যে আপনার সাইট অফ ইনভলভমেন্টের উপর ভিত্তি করলে আপনি চিন্তা করলে কিন্তু আপনার পসিবল কজগুলো মাথায় চলে আসবে যে এখানে হয়, তার মানে হচ্ছে যে এই কজগুলো হতে পারে। তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস আমরা একটু বললাম। তো আপনি তো হচ্ছিল যে জিবিএস আপনি কখন চিন্তা করবেন, তাহলে যদি একটা পেশেন্ট যদি একটা আসে যে একটা আপনার সাডেন অনসেট যদি তার একটা এরকম একটা ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হয়, তাহলে সাডেন অনসেট যদি একটা ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস হয় এবং এটা যদি প্যাটার্নটা কীরকম হবে যে একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন, তাহলে অ্যাসেন্ডিং বলতে আমরা কি বুঝি যে নিচের থেকে উপরে উঠে আসছে, তাহলে তার একটা লোয়ার লিম্বে ফার্স্ট ইনভলভমেন্ট হবে, তার মানে হচ্ছে ডিস্টালি ইনভলভমেন্ট হবে, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে আগে পা ইনভলভমেন্ট হবে, তারপর হচ্ছিল যে সাধারণত উপরের দিকে উঠে আসে। তাহলে এটাই হচ্ছে এই প্যাটার্নটাই হচ্ছে আমার অ্যাসেন্ডিং প্যারালাইসিস জিবিএস এর জন্য। এবং এই জিবিএসটা কেন হচ্ছে, যে এটা সাধারণত বলে যে একটা ইমিউন মেডিয়েটেড। তাহলে ইমিউন মেডিয়েটেড, তাহলে আমার আগে একটা অ্যান্টিজেন হয়তো একটা ইনভলভমেন্ট ছিল, সেটা একটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা একটা ভাইরাস, যে কোনো কারণেই হয়তো আপনার একটা ডায়রিয়ার একটা হিস্ট্রি। এই জন্যই কিন্তু আমরা হচ্ছে যে জিবিএস এর ক্ষেত্রে আমরা আগের প্রায়র হিস্ট্রি জিজ্ঞেস করি যে তার একটা রিসেন্টলি তার ডায়রিয়া বা একটা ভাইরাস ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ভ্যাকসিনেশন, এরকম কোনো কিছু একটা হয়েছিল কিনা, যার কারণে ওই অ্যান্টিবডি একটা ক্রস রিয়াকশন করে। সেই ক্রস রিয়াকশনটা ওই যখন হয় তখন সেখান থেকে আমার ওই পেরিফেরাল নার্ভে ইনভলভমেন্ট হওয়ার কারণে আমার হচ্ছে হলো যে এই জিবিএসটা হয়। তো জিজ্ঞেস করতে পারে যে এই জিবিএসটা কী কী টাইপের হতে পারে আর এর মধ্যে সবচেয়ে কমন টাইপটা কি। তাহলে জিবিএস এর সবচেয়ে কমন যে টাইপটা সেটার নাম হচ্ছে এআইডিপি, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। তাহলে এই এআইডিপি তার মানে ডিমাইলিনেটিং, তাহলে দুই রকমের প্যাটার্নে হতে পারে, একটা হচ্ছে ডিমাইলিনেটিং আর একটা হচ্ছে এক্সোনাল। তাহলে আদার যে ভ্যারাইটি যে দুটো আছে, তাহলে একটা হচ্ছে হলো যে অ্যাকিউট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি, অ্যাকিউট সেন্সরি এক্সোনাল নিউরোপ্যাথি। তাহলে একটা আমান একটা ভ্যারাইটি, আমসান একটা ভ্যারাইটি, আর আরেকটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে হলো মিলার ফিশার ভ্যারাইটি। তাহলে হচ্ছে হলো যে আমান, আমসান, এআইডিপি আর হচ্ছে মিলার ফিশার, এরকম বিভিন্ন প্যাটার্নের আমার সাধারণত এরকম হতে পারে,
এই জিবিএসটার প্যাটার্নটা হতে পারে। তো এখন যেটা হলো যে আমি তাহলে সিমটমটা আমি তো অলরেডি আমরা বলে ফেলেছি যে তার একটা ফ্ল্যাসিড প্যারাপ্যারাসিস আমাদের এক্সপেক্টেড। আবার ডিস্টালি কিছু কিন্তু যে শুধু যে মোটর সিমটম থাকবে তা কিন্তু না, বেশিরভাগই আমরা এক্সপেক্টেড যে মোটর সিমটমই থাকবে, তবে কিন্তু কিছু সেন্সরি সিমটমও থাকতে পারে, যেমন একটা টিংলিং বা প্যারাস্থেশিয়া, এরকম একটা কিছু সেন্সরি সিমটমস আমাদের ইনভলভমেন্ট থাকতে পারে। আর ব্লাডার ইনভলভমেন্ট সাধারণত থাকে না, তবে অনেক সময় জিবিএসে জিজ্ঞেস করতে পারে যে আপনার ব্লাডার ইনভলভমেন্ট কি সাধারণত হবে। সাধারণত হয় না, কিন্তু হলে তার মানে কি ইন্ডিকেট করে, তাহলে তখন চিন্তা করতে হবে যে তার একটা অটোনমিক ইনভলভমেন্ট। জিবিএস কিন্তু ওয়ান অফ দ্য কজেস যেটাতে এরকম অটোনমিক নিউরোপ্যাথি হয়। তো যখন অটোনমিক নিউরোপ্যাথি হবে তখন তার ব্লাডার বাওয়াল ইনভলভমেন্ট হতে পারে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জিবিএস এর সবচেয়ে কমন ডিফারেন্সিয়ালস কোনটা। তো এখানেও আমাদেরকে জিবিএস এর আমরা তো অনেক ফ্ল্যাসিড প্যারাপ্যারাসিসের অনেক ডিফারেন্সিয়ালস আমরা বললাম, কিন্তু যেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে আমাদের দেশে কমন কোনটা, তো সেক্ষেত্রে আমাকে প্রথম যে ডিফারেন্সিয়ালসটা বলতে হবে এটা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, কারণ আমরা এই ধরনের হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস অনেক আমরা কমনলি পাই। তো জিবিএসও কমনলি পাই, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসও কমনলি পাই। তো এই জন্য হচ্ছে এটাকেই ফার্স্ট ডিফারেন্সিয়াল বলতে হবে। এরপরে আমি যে বাকি যে ডিফারেন্সিয়ালসগুলো বললাম সেগুলো আপনি ধাপে ধাপে বলতে পারেন, যদি স্যার আপনাকে আরও জিজ্ঞেস করে যে আর কি হতে পারে আর কি হতে পারে, তো তখন আপনি ওই ডিফারেন্সিয়ালসগুলো বলবেন। আচ্ছা, নেক্সট যেটা হলো যে আমি তাহলে তাকে ডায়াগনোসিসটা করব কীভাবে, তাহলে তার একটা ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি তাকে একটা হচ্ছে হলো যে প্রথমত তার দুটো ইনভেস্টিগেশন আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে হলো যে একটা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করবেন। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জিবিএস এ ক্যারেক্টারিস্টিক চেঞ্জ কি পাওয়া যায় ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডিতে। তো সেটা হচ্ছে ডিলেইড এফ ওয়েভ। তাহলে ডিলেইড এফ ওয়েভটা হচ্ছে হলো আপনার জিবিএস এর জন্য এটা একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং। আর এছাড়া হচ্ছে হলো যে আপনি কিন্তু এই ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কি একটা ডিমাইলিনেটিং ভ্যারাইটি নাকি এক্সোনাল ভ্যারাইটি। তাহলে সেটা আপনার ইম্পর্টেন্ট, কারণ এটার একটা ইম্পর্টেন্স কি আছে, আপনি তো ডায়াগনোসিস তো কনফার্ম হওয়ার জন্য লাগবেই। এছাড়া হচ্ছে হলো যে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে হলো যে প্রগনোসিস বোঝার জন্য আপনি এটা দেখতে পারেন। কেন? কারণ হচ্ছে হলো যে যেটা সবচেয়ে কমন হচ্ছে হলো এআইডিপিটা, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং নিউরোপ্যাথি, সেটা সবচেয়ে কমন এবং ভালো দিক হচ্ছে হলো এটার প্রগনোসিস সবচেয়ে ভালো। কিন্তু যেটা এক্সোনাল ভ্যারাইটি সেগুলোর প্রগনোসিস কিন্তু ভালো না। তাহলে সেটার ক্ষেত্রে তাহলে আপনাকে কিন্তু প্রগনোসিসের জন্য আপনার এটা খুব ভ্যালুয়েবল, যে এটা আপনি তাহলে বুঝতে পারবেন যে যদি ডিমাইলিনেটিং হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এটার প্রোগ্রেশনটা বেশি খারাপ হবে না। আর যদি এক্সোনাল হয় তাহলে কিন্তু এটা অ্যাসেন্ডিংটা অনেক দূর পর্যন্ত উঠতে পারে। আচ্ছা, এরপরে যেটা হলো যে আপনাকে একটা জিনিস করতে হবে, সিএসএফ স্টাডি। তো সিএসএফ এর ক্ষেত্রে একটা পপুলার টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে এই অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশনটা কি আসলে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সিএসএফ এর যে ফাইন্ডিংসটা এটা কিন্তু আপনি প্রথমে পাবেন না। তাহলে আপনি একটা জিবিএস এর পেশেন্ট যদি আপনার কাছে প্রথমে আসে, তাহলে আপনি যদি ইমিডিয়েটলি তাকে জিবিএস সাসপেক্ট করে ইমিডিয়েটলি আপনি যদি সিএসএফ করেন, তাহলে এটা কিন্তু একটা আননেসেসারি ইনভেস্টিগেশন হয়ে যাবে, কারণ আপনি আপনার ওই এক্সপেক্টেড ভ্যালু ইনফরমেশনটা কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে কখন আপনাকে করতে হবে এটা কিন্তু আপনাকে পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করবে যে কখন করবে। সাধারণত 10 দিন পরে আমাকে সিএসএফ স্টাডিটা করতে হবে। তাহলে আপনি কি পাবেন, বলবেন যে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন বলতে কি বুঝেন, এরপরে নেক্সট আপনাকে প্রশ্ন করবে। তাহলে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন হচ্ছে যে জিবিএসে প্রোটিন মানে অ্যালবুমিন অনেক এক্সেসিভলি আপনার হচ্ছে হলো যে রেস্ট হয়, অনেক বেশি রেস্ট হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার কিন্তু পেশেন্টের ওই যে ডাব্লিউবিসি কাউন্ট মানে সেল কাউন্ট সেটা কিন্তু রেস করবে না। তাহলে প্রোটিন এরকম এত উঠে যাচ্ছে কিন্তু আপনার সেলটা নর্মালি রয়ে যাচ্ছে। এই যে ভেরিয়েশন এটাকেই বলা হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, যেটা আমরা জিবিএস এর ক্ষেত্রে এক্সপেক্টেড। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এই ইনভেস্টিগেশন করব। আর আরেকটা ইনভেস্টিগেশন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কমপ্লিকেশন বা পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে কিনা, তাহলে সেটার জন্য আপনি একটা কোন টেস্ট করবেন, আপনি চাইলে আপনি এটা বেড সাইডেও করতে পারেন। তাহলে সেই টেস্টটা হচ্ছে হলো আপনার বলতে হবে যে আপনি একটা ভাইটাল ক্যাপাসিটি, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বা ভাইটাল ক্যাপাসিটি করবেন। কেন? কারণ হচ্ছে হলো যে ওই যে আমরা বললাম যেটা অ্যাসেন্ডিং হয়ে যায়,
25% ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার এই ইয়েতে উঠে আসে, উপরে উঠে আসে এবং ডায়াফ্রামকে ইনভলভ হতে পারে। তাহলে যদি ডায়াফ্রামকে ইনভলভ করে তাহলে ডায়াফ্রাগমাটিক প্যারালাইসিস হয়ে পেশেন্টের কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। তাহলে আমরা কিন্তু জিবিএস এর পেশেন্টকে আমরা এটা নিয়ে আমরা যখন ওয়ার্ডে আমরা আমরা পেশেন্টটা পাই তখন কিন্তু আমরা এটাই করতে থাকি যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে পেশেন্টের যেন ডায়াফ্রামের ইনভলভমেন্টটা না হয়, তার আগেই যেন তার প্রোগ্রেশনটা ভালো হয়ে যায়। কারণ ডায়াফ্রামের ইনভলভমেন্ট হলেই কিন্তু পেশেন্টের রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে আইসিইউ সাপোর্ট লাগবে, পেশেন্টের ইন্টিউবেশন লাগতে পারে, ভেন্টিলেশন লাগতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার এই জন্যই হচ্ছে হলো যে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 25% ক্ষেত্রে ডায়াফ্রাম ইনভলভমেন্ট, তখন কিন্তু পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, তখন আমার ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটাই হচ্ছে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস, যে আমি দেখবো যে পেশেন্টের রেসপিরেটরি ফাংশনটা কেমন। আর আপনি যদি সেটা যদি অ্যাভেলেবল না থাকে আপনি সিম্পলি কিন্তু রেসপিরেটরি রেসপিরেটরি রেট দেখেই আপনি কিন্তু বুঝতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনি করতে পারেন যে সাধারণত ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই তো 5-6, তাহলে আপনি যদি বাইসেপস জার্ক দেখেন এবং যদি দেখেন যে বাইসেপস জার্ক আপনি অ্যাবসেন্ট পাচ্ছেন, তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি ইনডিরেক্টলি বুঝতে পারবেন যে তার হচ্ছিল যে রেসপিরেটরি ডায়াফ্রাম ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু স্যাররা, এগুলো তো ওয়ার্ড ভিত্তিক জিনিস, আপনাকে স্যাররা কিন্তু জিজ্ঞেস করতে পারে মেইন পরীক্ষায় যে এটা এটা কেন করবা, এটা কেন করবা, সেই জিনিসগুলো আপনাকে তাহলে টু দি পয়েন্ট মনে রাখতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে দুই রকমের ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে যে প্লাজমা ফেরেসিস আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, দুই রকমেরই আমরা ট্রিটমেন্ট দিতে পারি। তো এটা হচ্ছে হলো যে আমাদের তাহলে জিবিএস এর আশা করি যে তাহলে হচ্ছে হলো যে এরকম যদি প্রশ্ন আসে তাহলে এরকমই প্রশ্ন করতে পারে। আর আরেকটা প্রশ্ন করতে পারে যে আমরা যে বললাম যে স্পেশাল ভ্যারাইটি, যে মিলার ফিশার সিনড্রোম, এটা আমরা কি বুঝি যে মিলার ফিশার সিনড্রোম যেটা, এটা হচ্ছে হলো যে অনেক সময় একটা ইনফেকশন আছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, তাহলে ওই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়, সেটার নাম হচ্ছে অ্যান্টি গ্যাংলিওসাইট। এই গ্যাংলিওসাইড অ্যান্টিবডি যাদের হয় তাদের ক্ষেত্রে এই মিলার ফিশার সিনড্রোমটা হয়। এবং এই মিলার ফিশার সিনড্রোমের একটা নেমোনিক আছে, একটা ট্রায়াড অফ সিমটম আছে, আপনারা মনে রাখতে পারেন ও এ এ। ও এ এ ফুল ফর্ম হচ্ছে হলো, ও ফর হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া, এ ফর হচ্ছে হলো অ্যাটেক্সিয়া, আর আরেকটা এ হচ্ছিল অ্যারিফ্লেক্সিয়া। তাহলে আপনার যদি রিফ্লেক্স আপনি না পান, তারপর পেশেন্ট যদি অ্যাটেক্সিক থাকে, চোখে যদি আপনার অপথ্যালমোপ্লেজিয়া পান, তাহলে এই সবগুলো ফাইন্ডিংস কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি একটা মিলার ফিশার সিনড্রোমের সাথে আপনি ডিল করছেন। তাহলে এটা একটা স্পেশাল ভ্যারাইটি অফ জিবিএস। তাহলে এই জিনিসগুলো হচ্ছে হলো আমাদের, তাহলে আশা করি যে এর বেশি প্রশ্ন জিবিএস থেকে করার কথা না, তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা যেটা হলো যে ট্রান্সভার্স মায়োলাইটিস, তাহলে ট্রান্সভার্স মায়োলাইটিসের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি ট্রান্সভার্স মায়োলাইটিস সম্পর্কে আমরা মাঝখানে বেশ কিছু ইনফরমেশন দিয়ে ফেলেছি যে এটা কিন্তু একটা কি ধরনের মায়োলোপ্যাথি, নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। ট্রান্সভার্স মানে ট্রান্সভার্সলি একটা মায়োলোপ্যাথি হয়েছে এবং একটা ইনফ্ল্যামেটরি মায়োলোপ্যাথি। যেহেতু মায়োলাইটিস, তাহলে মায়োলাইটিস মানেই হচ্ছে হলো যে স্পাইনাল কর্ডে একটা ইনফ্ল্যামেশন হয়েছে এবং এটা দুই সাইডেই হয়, এ কারণে ইনভলভমেন্টটা এরকম সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট আমরা কিন্তু পাবো। এবং এটার স্পেশাল ফিচারটা কি, যে আমরা বলেছি যে নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতে কিন্তু আমরা সাধারণত যে ব্লাডার বাউল ইনভলভমেন্টটা আমরা লেট পাবো, বা হচ্ছে সেন্সরি লেভেলটা আমরা এক্সপেক্টেড না, কিন্তু অনলি দিস নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি ট্রান্সভার্স মায়োলাইটিসে আমরা এরকম ডেফিনিট সেন্সরি লেভেল পাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা হচ্ছে হলো তার হচ্ছে ব্লাডার বাউল ইনভলভমেন্টটা আর্লি পাচ্ছি। তাহলে একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে, আপনার কাছে যদি অ্যাকিউট একটা স্প্যাস্টিক প্যারাপ্যারাসিস নিয়ে আসছে, যার হচ্ছে এরকম ব্লাডার বাউল ইনভলভমেন্ট আছে, ডেফিনিট সেন্সরি লেভেল আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে ট্রান্সভার্স মায়োলাইটিস একটা পসিবিলিটি। কারণ আমরা যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথি যেগুলো আমরা পেয়েছি এদের মধ্যে ট্রমা বাদে, ট্রমাতে তো হঠাৎ করে হতে পারে, বাকি যেগুলো আছে ইভেন ট্রমাতেও হতে পারে, যে টিউমার বা টিউবারকুলোসিস, এগুলোর অনসেটগুলো কিন্তু গ্র্যাজুয়াল হয়। তো তার মানে স্প্যাস্টিক প্যারাপ্যারাসিস উইথ গ্র্যাজুয়াল অনসেট উইথ ব্লাডার বাউল ইনভলভমেন্ট, তাহলে আমি চিন্তা করব যে এটা হয়তো কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। কিন্তু স্প্যাস্টিক প্যারাপ্যারাসিস র্যাপিড অনসেট উইথ ব্লাডার বাউল ইনভলভমেন্ট, তাহলে আমার ফার্স্টে কিন্তু আমাকে ট্রান্সভার্স মায়োলাইটিসটাই মাথায় রাখতে হবে যে ট্রান্সভার্স মায়োলাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এখানেও কিন্তু ট্রান্সভার্স মায়োলাইটিসে জাস্ট লাইক জিবিএস, এখানে একটা প্রিসিডিং একটা ইনফেকশন থাকে,
সেই ইনফেকশন থেকেই আমার হচ্ছিল এরকম একটা রিঅ্যাকশনারি একটা ইনফ্ল্যামেশন হয়, সেখান থেকে আমার এরকম প্রেজেন্টেশনটা আসে। আর ট্রান্সভার্স মায়োলাইটিসে এখানে ডায়াগনোসিস আমি এমআরআই দিয়েই করব, কিন্তু আমাকে আদার পসিবিলিটি তো এক্সক্লুড করতে হবে, যে ওই আমরা যেগুলো বললাম যে কম্প্রেসিভ মায়োলোপ্যাথির যে কজগুলো আছে সেগুলোকে কিন্তু এক্সক্লুড করতে হবে, ট্রমা টিউমার টিউবারকুলোসিস যেগুলো আছে সেগুলোকে কিন্তু এক্সক্লুড করতে হবে, তাহলে সেই ইনভেস্টিগেশন কিন্তু আমার ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছিল যে আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানেও যেহেতু একটা ইনফ্ল্যামেশন হয়েছে, তাহলে আমাকে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে হবে, এবং সেখানে আমার চয়েস অফ ড্রাগ হচ্ছে আইভি মিথাইল প্রেডনিসোলন। তাহলে এই হচ্ছে হলো আমাদের ট্রান্সভার্স মায়োলাইটিস এর ব্যাপার। আর হচ্ছে হলো যে আশা করি যে এই জিনিসগুলো হচ্ছে যে লং কেস যদি পড়ে আপনাদের জন্য সুবিধা হবে। আর এক্সামিনেশন সম্পর্কে আমি একটু আপনাদের একটু ধাঁচ দিয়ে দিই, যে এক্সামিনেশনের ক্ষেত্রে আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছিলাম যে এক্সামিনেশনে আপনাকে কিন্তু সাইন এলিসিটের চেয়ে আপনি কত প্রপারলি এক্সামিনেশন করেন সেই জিনিসটা হচ্ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো যার কারণে আমি বলবো যে আপনারা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু আপনাকে লোয়ার লিম্ব মোটর এটা কিন্তু খুব কমনলি পরীক্ষায় দেয়, তাহলে লোয়ার লিম্ব মোটরটা আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন নিয়ে কিন্তু হচ্ছিল যে কমনলি দিয়ে দেয়, যেমন থার্ড ক্রেনিয়াল নার্ভ দিতে পারে, সিক্স ক্রেনিয়াল নার্ভ দিতে পারে, সেভেন ক্রেনিয়াল নার্ভ দিতে পারে, সেগুলো হচ্ছে কমনলি দেয়। কিন্তু বাকি ক্রেনিয়াল নার্ভও কিন্তু আপনাকে প্র্যাকটিস, অনেক সময় স্যাররা কিন্তু দেখতে চায়, যাচাই করতে চায় যে আপনি বাকিগুলো সম্পর্কেও ধারণা আছে কিনা, তাহলে আপনি মোটামুটি ক্রেনিয়াল নার্ভগুলো সম্পর্কে আপনি মোটামুটি এক্সামিনেশন ভালো করে থরলি প্র্যাকটিস করবেন। সেরেবেলার দেওয়ার চান্স থাকতে পারে কিন্তু কম আসে। যেমন আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, যে আমার নিজের এফসিপিএস ফাইনাল পরীক্ষার যে শর্ট কেস ছিল, সেখানে কিন্তু আমার দুইটা শর্ট কেস ছিল হলো নিউরোলজিক্যাল কেস। একটা ছিল সেরেবেলার ফাংশন পরীক্ষা করতে দিয়েছিল, আর একটা হচ্ছিল যে লোয়ার লিম্ব মোটর করতে দিয়েছিল, যেখানে স্প্যাস্টিক প্যারাপ্যারালিসিস ছিল পেশেন্টের। তাহলে দেখেন যে এই যে আপনার যে এই এখনকার যে নলেজগুলো, এগুলো কিন্তু সামনের ভবিষ্যতেও আপনাকে কিন্তু খুব কাজে দিবে, এবং সেগুলো সেই প্র্যাকটিসটা যদি আপনার এখন থেকেই থাকে, ভবিষ্যতে কিন্তু আপনি ওই জিনিসগুলোকে আবার খুব বেশি আপনাকে অ্যাফোর্ড দিতে হবে না। এক্সামিনেশন আপনি দেখবেন যে এখন যদি আপনার তৈরি থাকে, তাহলে ওই সময় দেখবেন যে ওই একই এক্সামিনেশনই তো আপনাকে করতে হচ্ছে, একইভাবেই তো আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে, তাহলে আপনি এখন থেকেই আপনি সেই জিনিসগুলো আপনি করে ফেলবেন। আর একটা ব্যাপার হচ্ছে হলো যে আপনি সেলিয়েন্ট ফিচারটি চেষ্টা করবেন যে আপনারা নিজেরা প্র্যাকটিস করার, যে আপনি ধরেন একটা লং কেস আপনি করলেন, নিজে নিজে প্র্যাকটিস করলেন, বা আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনি প্র্যাকটিস করলেন, ওটা হিস্ট্রি নেওয়ার পরে বা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেওয়ার পরে আপনি আপনার যে রিডিং পার্টনার রয়েছে বা আপনার সাথে যে কেস দেখছে তার সাথে আপনি প্র্যাকটিস করবেন, যে এটা বলার চেষ্টা করবেন যে এই সেলিয়েন্ট ফিচারটা এরকম, ফাইন্ডিংসগুলো বলার চেষ্টা করবেন, এক্সামিনেশনের ফাইন্ডিংসগুলো, বা এক্সামিনেশনটাও আপনি আরেকজনের সামনে প্র্যাকটিস করবেন যাতে সে আপনার ভুলগুলো ধরতে পারে যে এগুলো আপনার হচ্ছে, তাহলে আপনি নিজের কারেকশনগুলো খুব দ্রুত করতে পারবেন। তো এই 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 জিনিসগুলো আপনারা মনে রাখবেন। তো নিউরোলজি তো আসলে একটা অনেক ভাস্ট ব্যাপার, আসলে এত অল্প সময়ের মধ্যে সব কিছু তো বলা সম্ভব না। তো আমি তারপরও আমার যদিও সময় পার হয়ে গেছে অনেক আগে, তো তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সম্ভব টপিকগুলো টাচ করার। তো আমি বলবো যে লং কেসগুলোর মধ্যে স্ট্রোকটা খুব ভালো করে পড়বেন, কারণ এটা পড়ার সম্ভাবনা খুব বেশি। আর রিটেনের জন্য কিছু জিনিস আপনারা আলাদা করে পড়বেন, মেনিনজাইটিস বা আলাদা যেগুলো আছে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন। আর এক্সামিনেশনের ব্যাপারে সবগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আর প্রশ্ন আমি দেখেছি অনেকে অনেক প্রশ্ন করেছে, তো যেহেতু অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, আমি প্রশ্নগুলোর এখানে আমি আর উত্তর দিচ্ছি না, বা অনেক কমেন্ট হয়ে যাওয়ার কারণে আমি সব প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। তো আমি আমি এই ভিডিওটি শেষ হওয়ার পরে প্রত্যেকে যারা যারা প্রশ্ন করেছেন, আমি তাদেরকে কমেন্টে আমি সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। এটা আমি একটু পরে আপনাদের সেই কমেন্টগুলো আমি পেয়ে যাবেন। আর লাস্টে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি এফসিপিএস পাশ করার পরে আমার মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে আমাদের যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তো সেই চিন্তা থেকেই আমি হচ্ছে হলো যে একটি বই আমি লিখেছি,
FCPS পার্ট 1, MRC পার্ট 1 এবং ফাইনাল প্রফেশনাল MCQ এর জন্য। তো এই একটা বই আশা করি যে আমাদের যে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ বইটি পাওয়া যাবে। তো আশা করি সেই বইটিও আপনাদের অনেক কাজে দিবে। আর সামনে যদি আমার সুযোগ হয় আমি চেষ্টা করব যে আরও আপনাদের সাথে এরকম কমিউনিকেট করার, কারণ আমার খুবই ভালো লেগেছে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টসদের সাথে সংযুক্ত হতে পেরে। এবং আপনারা যে এত আগ্রহ নিয়ে অনেক সময় আমি অনেকক্ষণ ধরে আমি বলেছি, আপনারা যে আগ্রহ নিয়ে এতক্ষণ ছিলেন আমার সাথে, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এই বলেই আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভবিষ্যতে আরও আপনাদের সাথে সংযুক্ত হতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি আমার ভিডিও এখনই শেষ করছি। থ্যাংক ইউ।